আমি আমার মায়ের কাছে প্রথম যে গান শিখি ওই গানই ছিল আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর আমি বলি খোদার প্রতি হোক জীবন। এটা ছিল আমার মায়ের আমাকে শেখানো প্রথম গান। আমি অনার্স করি নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা আর হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। অনার্স লেভেল থেকেই সাংগঠনিক চাহিদার আলোকে সর্বোচ্চ সময় দেওয়া, ক্লাস 10 পর্যন্ত যেটা ছিল নিয়মিত 8 ঘন্টা পড়াশোনা, এটা আমি ঠিক রাখতাম। ইন্টার লেভেলে এসেও সমাজের পড়াশোনা 1 ঘন্টা বাড়াইছে, 9 ঘন্টা করে পড়াশোনা করতাম। সাংগঠনিক সমাধান যেটা ওইটাও ঠিক রাখতাম। 2006 সালে 28 অক্টোবরের যে ঘটনা ঢাকার পল্টনে আমাদের শহীদ জসিম ভাইকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাঁশ দিয়ে মেরে যখন রাস্তায় ফেলে দিছে, ওই অবস্থায় ভাইকে যে বেদরক মারধর করছিল, টেলিভিশনে সিনারিটা দেখে তখন আমি আব্বাকে বলছিলাম যে আমি বড় হলে ওনাদের মতো এরকম শিবির করব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান ভাই। হাবিবুর রহমান ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত ব্যাকডেটেড একটা পলিটিক্যাল কালচার ছিল। এই 2 বছরের পলিটিক্যাল কালচার কিন্তু অনেকাংশে অনেক সংস্কার হয়েছে। আমিরে জামাত শাহাদাত বরণ করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে এটা কিন্তু বিরল। থেকে 10 সালে কর্মী হয়েছি, 11 সালে কর্মী হয়েছি, 12 সালে কর্মী হয়েছি, মানে কয়েকদিন পর পরে কর্মী হইতাম। আর 13 সালে এসে আমি শিবিরের সাথে হয়েছি। তো শহীদ কামারুজ্জামান ভাইয়ের ফাঁসির রায় দেওয়ার পরে এমন এক পরিস্থিতি ছিল পুরো নোয়াখালীতে বা মাইজদি শহরে, ওই পরিস্থিতিতে রাস্তায় উঠার মতো ওইরকম সুযোগ তারা দিচ্ছিল না কাউকে যে আমরা প্রতিবাদ জানিয়ে মিছিল করব। তো সিদ্ধান্ত হয় 8টা বাজে জিলা স্কুলের সামনে থেকে মিছিল হবে। তা আমি একবারে মিছিলে সবাই পিছনের দিকে পড়ে যাই। আমাদের যে ভাইয়ের আগে উঠছেন ওই ভাইয়ের আগে উঠে মোটামুটি ছাদ পর্যন্ত পৌঁছায়, ছাদের দরজাটা ওনারা লাগাইতে পারছে। সম্ভবত 3 তলা বা 4 তলা থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। তা আমি, আমার মা ঘুমিয়েছিল, আমি কি করছি, আমার মায়ের বিছানার সাথে চাবি রাখা ছিল, ওনাকে ঘুমে রেখে আমি ওইখান থেকে আস্তে করে চাবি নিয়ে তালা খুলে মিছিলে আসছিলাম। আমার মা যখন শুনছিলেন আমি গ্রেপ্তার হয়েছি তখন আমার মা খুব বেশি কষ্ট পাইছিলেন এবং তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। শহীদ কামারুজ্জামান ভাইয়ের যখন ফাঁসির রায় হয় তখন আমি গ্রেপ্তার হয়েছিলাম। আর পরের বছর শহীদ কামারুজ্জামান ভাইয়ের যখন আপিলের চূড়ান্ত রায় হয় ফাঁসির, তখন ওই দিন প্রতিবাদ মিছিলে নোয়াখালী শহর শাখার দ্বিতীয় শহীদ ফারুক চৌধুরী ভাই শাহাদাত বরণ করেন। শহীদ ফারুক চৌধুরী ভাইকে তারা উনি যখন গুলিবিদ্ধ হন, উনি যখন রাস্তায় পড়ে গেছিলেন, তখন পুলিশ কাছ থেকে ওনাকে গিয়ে রাস্তা থেকে তুলে এই যে সিনেমা হলের সাথে যে দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে ওনাকে বসানোর পরে খুব কাছ থেকে ওনাকে 4-5টা গুলি করে, খুব কাছ থেকে একবারে গুলি করে ওই অবস্থায় শহীদ ফারুক চৌধুরী ভাইকে পাশে যে একটা নর্দমা আছে, ওই নর্দমাতে ফেলে দিয়েছিল। যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করবে, তাকওয়া ভিত্তিটা মজবুত করবে, তখন তাকে অনন্য জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে। আর কোনো ব্যক্তির তাকওয়া বাদ দিয়ে নিজেকে কোথাও নিতে চাইলে পারিপার্শ্বিক সকল পরিস্থিতির সাথে মোকাবেলা করে অনেক চ্যালেঞ্জ নিয়ে তাকে সে জায়গায় যেতে হয়। সদা হাস্যোজ্জ্বল থাকা, আত্মবিশ্বাসী হওয়া, সৎ এবং নৈতিক হওয়া। আপনার কাছে কোনটা প্রেফারেবল লাগে, চাকরি নাকি ব্যবসা? আমার বাবার ইচ্ছা আমি শিক্ষক হয়েছে। কেমন পাত্রী পছন্দ আপনার? ওই যে কোরআনের সে কথার আলোকে অকুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিন, সন্তান এবং স্ত্রী দুঃখ শীতলকারী হয়। মানে কোন 3টা গুণ ওনার থাকতে, মানে এই 3টা আপনার নন নেগোশিয়েবল? সদা হাস্যোজ্জ্বল, মেনটেন করার যোগ্যতা, বেসিক ইসলামের এবং জাগতিক এই 2টা জ্ঞান ক্লিয়ার থাকতে হবে। আমার বেদে একটা প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে তার রবকে চেনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পলিটিক্যাল এডিটসের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান এবং বর্তমান কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক। আজকে আমরা জানার চেষ্টা করব উনার শৈশব থেকে শুরু করে উনার ছাত্র রাজনীতিতে আসা এবং জুলাই থেকে শুরু করে উনার পুরো জীবন নিয়ে এখন পর্যন্ত উনি যতটুকু ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করেছেন সব কিছু জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে এখন উপস্থিত আছেন হাবিবুর রহমান ভাই। হাবিবুর রহমান ভাই কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক দিন ধরে আপনার আসলে একটা শিডিউল পাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সো এখন অবশেষে পাইছি আর কি। তো আমাদের মানে পডকাস্টের একটা কমন যে কি এটা আর কি, সেটা হচ্ছে ভাই মানে আমরা একদম শুরু থেকে শুরু করি যে ভাই আপনার শৈশবটা কেমন ছিল, মানে কোথায় বেড়ে ওঠা বা কীভাবে পড়াশোনা কোথায়? আমার শৈশব বেড়ে ওঠা একবারে ক্লাস 1 থেকে, একবার শৈশবকাল থেকেই এই মাইজদি শহরের অলিতে গলিতে, মাইজদি শহরে। আসলে আপনার আসলে বাসা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কাদির হানিফ। এখন মানে আপনারা একবারে শিফট করছেন এখানে? এখানে একবারে শিফট করছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 5 বছর বয়স থেকেই আমাদের এখানে শিফট করা আমার।
তো এরপর থেকে এখানেই পড়াশোনা করা। ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 5। ক্লাস 1 কোথায় ভর্তি ছিলেন? আমি আমার বাবা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, শফিপুর মাদ্রাসা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইখানেই আমার পড়াশোনা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি। এরপরে ক্লাস 6 থেকে নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুদ দিনিয়া, দিনিয়া মাদ্রাসায় ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত দাখিল পর্যন্ত আমি দিনিয়াতেই পড়ছি। দিনিয়া থেকে পড়াশোনা করে এরপরে আলিম বা ইন্টার, সেটা নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসায় আমার পড়াশুনো। এরপরে আলিম শেষ হওয়ার পরে আমি অনার্স করি নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা আর হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। অনার্স 4 বছর কোর্স শেষ করে মাস্টার্সও একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্সও শেষ করি গত বছর। মাস্টার্স গত বছর আপনার শেষ হয়েছে? গত বছর শেষ হয়েছে, 2025 সালের শেষ দিকে। এখন কি পড়াশোনায় আছেন আপনি? পড়াশুনো এখন মাস্টার শেষ হয়েছে, যে রেজাল্ট পেয়েছি 3 মাস হলো। এখন ইনশাল্লাহ দ্বিতীয়বার ভর্তি হওয়ার সেকেন্ড মাস্টার্সের জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনার ফ্যামিলিতে কারা কারা আছেন? আমার পরিবারে আমার মা বাবা আর আমরা 3 ভাই 1 বোন। আপনার আমি হচ্ছে পরিবারের মেজো ছেলে, আর আমার বড় ভাই আমার ছোট যে, ওরা 2 জন পর্তুগাল থাকে, পর্তুগাল প্রবাসী। আর আমি আছি দেশে, আর 1 বোন আছে। বোন পড়াশোনা অনার্স চলমান এবং বিবাহিত। প্রথম আমার যে প্রশ্নটা আর কি, যে এই যে আপনার সাংগঠনিক জীবনটা, আপনার দোনো ভাই পর্তুগাল আছেন, বাট আপনি সাংগঠনিক জীবনটা চয়েস করে নিয়েছেন, আপনার ফ্যামিলি বিষয়টা কিভাবে দেখে? আমাদের পরিবার পুরোটাই সাংগঠনিকই ছিল একবার ছোটবেলা থেকেই। আমার মা আমার বাবা একবার ছোটবেলা থেকে সাংগঠনিক। আমি আমার মায়ের কাছে প্রথম যে গান শিখি, ওই গানই ছিল আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার ফতে হোক জীবন। এটা ছিল আমার মায়ের আমাকে শেখানো প্রথম গান। আমার মায়ের কাছে আমি এই গান শিখছি। তো আমাদের পুরো পরিবারই সাংগঠনিক ছিল। আমার বাবা সাংগঠনিক ছিলেন, মা সাংগঠনিক, আমার মামারা সবাই সাংগঠনিক ছিলেন। আবার আমার চাচা জ্যাঠারা সবাই আবার কওমি ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, শফিপুর মাদ্রাসাটা কি কওমি মাদ্রাসা? না না, ওইটা আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। এই আর আমার পরিবারে আমার বড় ভাই শিবিরের সাথে ছিলেন, যিনি পর্তুগাল আছেন, তিনি শিবিরের সাথে ছিলেন। আমার ছোট ভাই যে, সেও শিবিরের সাথে ছিল। তো মানে আর আমার বোন, সেও ছাত্রী সংস্থার সাথে এনগেজ ছিল। এখন মহিলা জামাতের সাথে আছে এরকম? এখন মহিলা জামাতের সাথে বিবাহ পরবর্তী রিসেন্টলি, এখনো ভালোভাবে অ্যাড হয়নি। মানে আফুর বিয়ে তো মনে রিসেন্টলি হয়েছে? রিসেন্টলি 2-2.5 বছর হয়েছে। আচ্ছা ভাই, ধরেন আপনার দুনো ভাইয়ের, আপনার ছোট ভাইয়েরও কিন্তু ক্যারিয়ার হয়ে গেল, সো আপনার ক্যারিয়ারটা এখনো কিন্তু সেটেল না, এটা তো বাস্তবতা, সত্য কথা। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি টেনশন করে না? ক্যারিয়ার সেটেল না বলতে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের দায়িত্বশীল, এটাই সবচাইতে বড় বিষয়। আর পরিবারের এগুলো নিয়ে কোনো চাওয়া পাওয়া নাই যে কিছু করতে হবে, চাকরি বাকরি করতে হবে বা পরিবারের চাহিদা, এ ধরনের কোনো কিছু নাই। আল্লাহর রহমতে পরিবারের পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট আছে। যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠনে কাজ করার দরকার, ততদিন পরিবারের জায়গা থেকে চাহিদা আছে, মানে সাপোর্ট আছে। আর বড় ভাই থেকে ছোট ভাই থেকে আরও বেশি সাপোর্ট। মানে আপনি তো সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল ছিলেন, এখন পড়াশোনা প্লাস রাজনীতি, এই দুইটা, আপনি রাজনীতি কিন্তু ফুল টাইম করছেন, তাহলে পড়াশোনা রাজনীতি দুইটা ব্যালেন্স করাটাই, এটা কিভাবে করছেন ভাই? মানে এই জিনিসটা আমি শিখতে যাচ্ছি, কারণ ভাই আমার লাইফে ব্যালেন্স হয় না ভাই। আচ্ছা, তো এই জন্য এখানে পড়াশোনা রাজনীতিতে ছাত্র রাজনীতিতে অনার্স লেভেল থেকেই আমার খুব বেশি ফুল টাইম বা একবারে মানে সাংগঠনিক চাহিদার আলোকে সর্বোচ্চ সময় দেওয়া অনার্স লেভেল থেকে শুরু হয়েছে। এর আগ পর্যন্ত তো আমাদের তো জনশক্তিদের ক্রাইটেরিয়া ভিত্তিক জনশক্তিদের সমাধান। তো এর আগ পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত যেটা ছিল, ক্লাস 10 পর্যন্ত নিয়মিত 8 ঘন্টা পড়াশোনা, এটা আমি ঠিক রাখতাম, এবং সাংগঠনিক যে 2.5 ঘন্টা 3 ঘন্টা সাংগঠনিক সমাধান, এটা ঠিক রাখতাম।
আর ওই সময় পর্যন্ত তখন মোবাইলের এত বেশি ব্যবহার ছিল না। মানে আপনার 11 ঘন্টা ফিক্স ছিল? হ্যাঁ 11 ঘন্টা ফিক্স ছিল। এটা পড়াশোনা মাস্ট বি, পড়াশোনা এবং সাংগঠনিক কাজ এই দুইটা মাস্ট বি রাখতাম। এগুলো রেখে এরপরে আদারওয়াইজ যদি অন্য যেগুলো এই কাজগুলো করতাম আর কি। ইন্টার লেভেলে এসেও সমাজের পড়াশোনা 1 ঘন্টা বাড়াইছে, 9 ঘন্টা করে পড়াশোনা করতাম। সাংগঠনিক সমাধান যেটা ওইটাও ঠিক রাখতাম। কারণ আমাদের আমি ইন্টার দিয়েছি 2017 সালে। 2017 সালে ইন্টার দেওয়ার কারণে ওই সময় পর্যন্ত অ্যাভেলেবেল মানুষের হাতে স্মার্টফোন বা তখন এরকম ছিল না, যার কারণে এটা খুব বেশি একটা মানে আপনার জীবনে প্রভাব ডিস্ট্রাকশন ছিল না। না 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 এটাই ছিল না। এবং আমি সম্ভবত ফেসবুক আইডি খুলি 2017তেই, প্রথম আমার এক বন্ধুর মোবাইলে সে খুলে দিছিল। তো এটা এর আগ পর্যন্ত কোনো মোবাইল ব্যবহার করা বা ব্যবহার করা এগুলো খুব বেশি একটা ছিল না। আচ্ছা ভাই, মানে ছাত্র শিবিরের আপনার আসার গল্পটা কি ওই মানে পারিবারিকভাবেই নাকি হচ্ছে যে আপনি নতুনভাবে দেখছেন? আসার গল্পটা একটু ব্যতিক্রম। আসার গল্পটা হচ্ছে আমি আমার বাবার সাথে, যেহেতু আমার বাবা যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওইখানে আমার পড়াশোনা শুরু, তো আমার বাবার সাথে আমি সাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলাম। একবারে প্রাথমিক মানে প্রাইমারি স্টেজে, ক্লাসটা একুরেট মনে নেই, সম্ভবত 3 বা 4 এরকম হইতে পারে। তো 2006 সালে 28 অক্টোবরের যে ঘটনা ঢাকার পল্টনে, তো এনটিভিতে ওই সময় এই আমাদের শহীদ জসিম ভাইকে যখন আওয়ামী সন্ত্রাসীরা এই যে বাঁশ দিয়ে লাঠি দিয়ে যখন মেরে যখন রাস্তায় ফেলে দিছে এবং ওই অবস্থায় বাইকে যে বেদরক মারধর করছিল, তো ওই চিত্রটা তখন এনটিভিতে দেখাচ্ছিল আমার বাড়ির পাশে। আমি আমার বাবা যাওয়ার পথেই টেলিভিশনে সিনারিটা দেখে আমার বাবা সাইকেল ব্রেক করে আমার বাবা নামেন, তো আমার বাবার সাথে আমিও নেমে ওই দৃশ্যটা দেখছিলাম। তো তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে ওনার কীরকম মারছে কেন। আমার বলতেছে উনি শিবির করে, উনি শিবিরের দায়িত্বশীল, এই জন্য ওনাকে মারছে। তখন আমির জামাত ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, উনি ওই অবস্থায় তখন মারামারি চলতেছিল, ওই অবস্থায় তিনি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন। তো আমির জামাতের ওই অবস্থার দৃঢ়তা আর শহীদ জসিম ভাই, শহীদ হাবিব ভাইকে যে মারা হচ্ছিল ওই দৃশ্য, ওই দুইটা আমাকে দারুণভাবে নাড়াতে দিয়েছিল। এটা দেখে আমি তখন আমার আব্বাকে বলছিলাম যে আমি বড় হইলে ওনাদের মতো এরকম শিবির করব। ওটা ছিল আমার শিবিরের প্রতি দুর্বলতার জায়গা, ওইটা শুরু হয় এভাবে। ভাই একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করি, আপনার জনশক্তিকে মারা হচ্ছে, আপনি স্টেজে আপনার বক্তব্যই দিয়ে যাচ্ছেন, মানে মাইন্ড করিয়েন না, এটা আহামুখী কাজ না? আপনার জনশক্তিটা না বাঁচায় আপনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেটা তো এটা না স্টোরিটা। বিষয়টা তো তৎকালীন সময় দায়িত্বশীল হিসেবে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে আমার কাছে বিবেচ্য। কারণ মাঠ পর্যায়ে জনশক্তিদের ওই সময় ওই পরিস্থিতিতে নিঃসন্দেহে শিবিরের প্রত্যেকটা প্রোগ্রামে বা জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে শৃঙ্খলা যেন আলাদা শৃঙ্খলা বিভাগ থাকে। তো জনশক্তিতে কোনো কিছু হলে বা কেউ ইনজুরি হলে সেটার জন্য আলাদা বিভাগগুলো থাকে, ওই বিভাগগুলোই কাজ করেছে। সে জায়গায় আমির জামাত তো এটা ওনার অবজারভেশন তো ওনার কাছে আছে নিঃসন্দেহে, অবজারভেশন ছিল ওই সময় আমির জামাত তো আর সেখানে গিয়ে বক্তব্য দিতে গিয়ে সবাইকে স্থির থাকতে বলাটা ওটাই ওনার জন্য সবচেয়ে পরিস্থিতি শান্ত করা বা জনশক্তিদের মনোবল করা, এটাই হয়তো ওনার ছিল আর কি, মূল তো প্ল্যান ছিল বা ওনার চিন্তার জায়গাটাতে এরকমই ছিল। দায়িত্বশীল হিসেবে দায়িত্বশীলের জায়গায় যে ভূমিকা রাখা দরকার ছিল উনি সেই ভূমিকাটাই রাখছেন এখানে। বুঝলাম। কিন্তু ভাই মানে এই জায়গায় আমার একটা কোয়েশ্চেন যেটা আমি মিলাতে পারি না, যে দিন শেষে ভাই কর্মীরা তো মারি খায়, দায়িত্বশীলরা তো মারি খায় না। আমরা যদি দেখি এই নির্বাচন কেন্দ্রিক আমিরে জামাত তারেক রহমান, ওনারা দুইজনে ইফতার করতেছেন, তৃণমূলে একজন আরেকজনের মাথা ফাটা ফেলতেছে, সাপ নেউলের সম্পর্ক। আপনার কি মনে হয় মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা এমন কেন? বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা আসলে
দীর্ঘদিন পর্যন্ত ব্যাকডেটেড একটা পলিটিক্যাল কালচার ছিল, কিন্তু এই বছর 2025 সাল বা 2026 সালে যে রাজনৈতিক কালচারটা আপনি দেখবেন মিলালে পিছনের যে কোনো সময়ের অতীতের পলিটিক্যাল কালচারের চাইতে এই 2 বছরের পলিটিক্যাল কালচার কিন্তু অনেকাংশে অনেক সংস্কার হয়েছে। এবং এই নির্বাচনকে যদি আমরা পর্যালোচনা করি, নির্বাচনের প্রচারণার আগ দিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত সময় ছিল। এর মধ্যে সারা বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় মারা গিয়েছে একজন শেরপুরে। আর নির্বাচনের দিন কোনো মানুষ মারা যায়নি। নির্বাচনের পরে গিয়ে সম্ভবত একজন নাকি 2জন, তাও অন্তঃকন্দলে বা এর রিলেটেড কিছু বিষয় মারা গেছে 2-1জন। তো এটা বাংলাদেশের অতীতের যে কোনো সময়ের নির্বাচনীকালীন সময় বা রাজনীতিকালীন সময়ে এটা সবচেয়ে কম সহিংসতাপূর্ণ এই একটা নির্বাচন বা রাজনৈতিক প্রেক্ষাপট। তো আশা করছি এগুলো আরও দ্রুত সংস্কার হবে। মানুষের মধ্যে সচেতনতা আসছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের মধ্যে সচেতনতা কাজ করছে। আশা করছি এগুলো আরও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আসলে তো এটা আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের রাজনীতিটা মারামারি রাজনীতি হবে, হানাহানি রাজনীতি হবে। এই জায়গাটাতে আরও সংস্কার আসবে বা আসা উচিত। এজন্য সকল দলই সমানভাবে কাজ করা দরকার। আর সেটা হচ্ছে রাজনীতি ইসলামী আন্দোলনের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। ইসলামী আন্দোলনে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলরা কিন্তু শাহাদাত বরণ করেছেন। হ্যাঁ, এটা আবার আমাদের আমিরে জামাত শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে এটা কিন্তু বিরল। আবার আমরা যদি দেখি মানে আমাদের ইন্টারন্যাশনালিও যদি দেখি, ঐতিহাসিকভাবে মুসলিম মানে মুর্শিদের সাথে কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা এবং জনশক্তি নেতারাই প্রথমে কিন্তু কাজ চলে এই আন্দোলনে। বাংলাদেশের যে রাজনীতি আছে ওই রাজনীতিতে ভিন্ন কথা, ইসলামী আন্দোলনে একজন সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত শাহাদাতের নজরানা আছে। হ্যাঁ, এটা সত্য। আচ্ছা ভাই, ধরুন আমি মূলত যে জন্য আপনাকে কোয়েশ্চেনটা করলাম আর কি, আমাদের যারা জনশক্তি আছে বা আমাদের এই তরুণ সমাজে যারা পলিটিক্যালি ইন্টারেস্টেড, তো তাদের কাছে আসলে মেসেজটা কিভাবে যাওয়া দরকার? এই যে রাজনৈতিক সৌন্দর্যতার কথা বলে আমি যদি বলি, নির্বাচন হলো ইসেক খন্দকার সাহেব আর শাহজাহান সাহেবের বিয়েতে, এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেকের সাথে সমস্যা হয়েছে। আমরা রিসেন্টলি শুনছি যে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে সুবর্ণচরে একজনের চাকরি চলে গেছে, ইমাম সাহেবের চাকরি চলে গেছে, সুবর্ণচর সজজুবলি 9 নং ওয়ার্ডের। মানে কতটা সিরিয়াস ইস্যু। কিন্তু দেখা গেছে যে শাহজাহান সাহেব যেদিন জিতছেন এর পরের দিনই মিষ্টি নিয়ে চলে গেছেন খন্দকারের বাসায়। নেতাদের মধ্যে যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, কর্মীদের মধ্যে আসলে কেন নাই? এবং কর্মীরা কেন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চায় না যে দিন শেষে তো আমার এখানে কিছু করার নাই, তাহলে আমি কেন এগুলা নিয়ে এত বাড়াবাড়ি করতেছি? যে এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দায়িত্বশীলরা বা নেতারা যারা থাকেন তারা তো এগুলো বুঝেন বা দীর্ঘ সময় রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে একটা সময় সেই বুঝ তৈরি হয় যে না, পরস্পর সৌহার্দ্যের মধ্যে রাজনীতিটা সুন্দর। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা যারা হয়, যারা 2-3 বছর 5 বছর বা 7-8 বছরের রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এটা তখনও ফিল করতে পারেন না ওইভাবে। নিজের ইগোর কারণে অথবা নিজের পাওয়ারের কারণে অথবা সমাজে একটা প্রভাব প্রতিপত্তি দেখাবেন, এটার জন্য প্রতিপক্ষকে ঘায়েল কিভাবে করা যায়, এই ধরনের একটা মানে নেগেটিভ মনস্তত্ত্ব তৈরি হয় আর কি, যার কারণে এই ধরনের নেগেটিভ লিডারশিপ উনি বিল্ড করতে চায় সমাজে, যার কারণে এই ধরনের কিছু হয় আর কি। কিন্তু যারা দীর্ঘদিনের রাজনীতি করেন, দেখা যাচ্ছে রাজনীতির বয়স 30, 35, 40 বছর হয়ে গেছে, হয়তো ওনারা অনেকাংশে এই জায়গাগুলো মিনিমাইজ করার চেষ্টা করেন। প্রতিহিংসা বা সংঘাতের রাজনীতি প্রকাশ না করে সেটা ইন্টারনাল হয়তো কৌশলগত দিক হয়তো অন্যরকম থাকতে পারে, সেটা ভিন্ন কথা। বা এক এক দলে দেখা হইলো অন্তত সুন্দর করে, দেখা হইলো অন্তত সৌজন্যতার খাতিরে বা সিনিয়র নেতৃবৃন্দ হিসেবে যেটা থাকা দরকার ওইটা হয়তো স্বার্থপূর্ণ একটা পরিবেশ তৈরি করেন আর কি। আচ্ছা ভাই, এখন আমরা আওয়ামী রেজিম এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি আর কি, যে হাসিনার আমলের সময়গুলো কেমন ছিল, মানে ওই সময় ছাত্র শিবির আসলে কিভাবে ফাংশন করছে। অনেকেরই অভিযোগ যে ছাত্র শিবির ওই সময় গুপ্ত ছিল বা আওয়ামী লীগের সাথে এক প্রকার আতাতের রাজনীতি করছে। এই বিষয়টাকে একটু ডিবাঙ্ক করবেন এবং আপনাদের আসলে মানে কর্মপদ্ধতিটা কি ছিল এটা একটু আমাদেরকে বলুন। আওয়ামী আমল বা আমি যে দুঃশাসন, এই দুঃশাসনের সময়ে
এটা আলটিমেটলি শুরু হয় 2011 সাল থেকে ক্রমান্বয়ে এটা মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার মানসিকতা। যদিও মানে 8 সাল 9 সালে এসে তারা মানে ক্ষমতায় এসে এটাকে আস্তে আস্তে করার চেষ্টা করছে, কিন্তু এটাকে একবারে ভালোভাবে তারা এই ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার শুরুটা করে 2011 সাল। তো তখন থেকে আমরা দেখতাম, যেহেতু আমি দিনিয়াতে পড়তাম, দিনিয়াতে পড়ার কারণে রাজনৈতিক অনেকগুলো কার্যক্রম এগুলোর সাথে মোটামুটি আমার একটা বুঝে পড়া ছিল। দেখতাম মিছিল মিটিং, দায়িত্বশীলদের আসা যাওয়া এগুলো দেখতাম। তো তখন থেকেই মিছিলগুলোতে, আমাদের মিছিলগুলোতে আস্তে আস্তে করে হামলা, পুলিশি হামলা, গ্রেপ্তার এগুলো শুরু হয়েছিল। আপনি তখন কি মানে যখন দিনিয়াতে পড়েন তখন আপনি কি সাথী? তখন আমি এটা 2011 সাল, 11 সাল সম্ভবত আমি ক্লাস 8 হব মনে হয় সম্ভবত। 8-এ। তো তখন আপনি কি সাথে ছিলেন? তখন না, তখন আমি শিবিরের কর্মী। কিন্তু শিবিরের কর্মী হলে আমার বড় ভাই তখন সাথে ছিল শিবিরের। আচ্ছা আচ্ছা। এবং ওই যে আমার আব্বু আম্মু ওনারা সংগঠন বোঝার কারণে বাসায় এগুলো নিয়ে অনেক আলোচনা হইতো। আর আমি দিনিয়াতে পড়ার কারণে সকল দায়িত্বশীলদেরকে দেখতাম দিনিয়াতে আসতেন। যে দিনিয়াতে জামাতের অফিস, মানে দিনিয়াতে একটা ভবন তো জামাতের অফিস। এটা এখন হয়েছে, ওই সময় ছিল না। এখন তো দিনে আলাদা নতুন ক্যাম্পাস, নতুন আলাদা ক্যাম্পাস হয়েছে। ক্যাম্পাসে ওই একাডেমিক্যাল কার্যক্রম ক্যাম্পাস চলে গেছে। এখন এটা জামাত ইসলামের ট্রাস্ট হিসেবেই ট্রাস্টের যে কার্যক্রম এখানে চলে। বুঝছি। তো ওই সময় দেখতাম আর কি যে ফ্যাসিবাদের যে উত্থান, উত্থানগুলো আমরা দেখতাম। হঠাৎ আমাদের ক্লাসগুলো বন্ধ করে দিত, তারপরে আমাদের টিচারদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত আমাদের চোখের সামনে। আমরা ক্লাস চালাচ্ছেন, উনি হঠাৎ করে এসে ওনাকে ওইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। কবে এটা, কখনকার ঘটনা? এটা ওই সময় 2011, 12 সাল, 13 সালের ঘটনা। এই 12 সাল 13 সালের ঘটনা। আমাদের চোখের সামনে আমাদের টিচারদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত। আমাদের হোস্টেলে যে শিক্ষার্থীরা ছিল, হঠাৎ করে হোস্টেলে আসতো, এসে 3-4 গাড়ি আসতো পুলিশ, এসে হোস্টেলে ঢুকে যাকে যাকে মনে হইতো তাদেরকে ধরে নিয়ে চলে যেত। এইগুলো আমাদের চোখের সামনে একবারে দেখা। তখন আপনি মাত্র কর্মী? তখন আমি শিবিরের কর্মী। শিবিরের কর্মী 2011 সাল কর্মী। আমি কর্মী হয়ে 2010 সাল থেকে, 10 সালে কর্মী হয়েছি, 11 সালে কর্মী হয়েছি, 12 সালে কর্মী হয়েছি, মানে কয়েকদিন পর পরে কর্মী হইতাম। আর 13 সালে এসে আমি শিবিরের সাথী হয়েছি। 13 সালে শিবিরের সাথী হওয়ার পরে সংগঠনকে তো আরও একবার কাছ থেকে রিয়েলাইজ করা তখন সুযোগ হয়েছে 2013 সালে। তো আমরা যেগুলো দেখতাম, আমাদের ক্লাসমেট ছিল কয়েকজন, তাদেরকে পরীক্ষার হল থেকে পরীক্ষা চলাকালীন অবস্থায়, তখন ক্লাস 8-এ পরীক্ষা হইতো, বোর্ড পরীক্ষা হইতো, জিএসসি পরীক্ষা হইতো, জেডিসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা হইতো। তা আমাদের 2জন ক্লাসমেটকে পরীক্ষা চলাকালীন অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়। ক্লাস 8-এ পড়ে তারা, পরীক্ষা চলাকালীন গ্রেপ্তার করে নিয়ে যায়। অথচ তারা ক্লাস 8-এর স্টুডেন্ট, দেখতে হয়তো একটু বড় ছিল, কিন্তু তাদেরকে নিয়ে গেছে। মানে কোনো লিড পাইছিল না, আসছে পরীক্ষার হল থেকে, তাদেরকে নিয়ে গেছে, বা পরীক্ষা শেষ হয়েছে, বের হয়েছে, নিচ থেকে নিয়ে গেছে, এরকম। বুঝছি। এগুলো হয়তো একটা আমরা সবসময় শুনতাম যে মানে পুলিশের একটা কোটা থাকে, ওইটা কি কোটা ফিল আপের জন্য এরকম হইতো, কোটা ফিল আপের জন্য এরকম করতো। তাদের কোটা থাকে, প্রত্যেকদিন কোটা থাকতো, আজকে 50 জন ধরতে হবে, আজকে 30 জন ধরতে হবে। তো ওই কোটা যদি জামাত শিবিরকে দিয়ে যদি পূরণ করতে না পারতো, অথবা বিএনপির কাউকে যদি না পেত, তখন রিক্সার ড্রাইভার, রাস্তার পথিক, অথবা খেটে খাওয়া মানুষকে তারা নিয়ে কোটা পূরণ করতো। তো কোটা পূরণ করে হয়তো তাকে এরকম যাদেরকে নিয়ে যেত তাদেরকে হয়তো 54-এ চালান দিত, অথবা ছোটোখাটো একটা নর্মাল মামলা দিয়ে চালান দিত, কিন্তু ওই যে তারা তাদের কোটাটা পূরণ করতো, এভাবে করে ধরতো। আর এটা কি মানে অফিসিয়াল কোনো একটা অফিসিয়ালি তাদের তো অফিসিয়াল সিদ্ধান্তই ছিল এরকম। এবং যে অফিসার এই কোটা পূরণ করতে পারবে না, ওই অফিসারের আবার পানিশমেন্ট হতো, অথবা তার ডিমোশন হতো। এটা কেমন কথা, মানে এইভাবে কি আদৌ পসিবল? এটাই ছিল ফাঁসিবাদের আমলে, এটাই ছিল তাদের পলিসি। আচ্ছা ভাই, আপনি কোনোদিন গ্রেপ্তার হয়েছিলেন? মানে কিভাবে আসলে ঘটনাটা বলেন, আসলে কোন দিন আসলে এইভাবে গ্রেপ্তার? আমি গ্রেপ্তার হয়েছি 2014-তে, যখন আমি ছিলেন। একবারই গ্রেপ্তার হয়েছি 2014-তে, যখন আমি ক্লাস 10-এ পড়ি, সাথী, শিবিরের সাথী। 2013 সালে আমি
ক্লাস 9-এ ছিলাম। ক্লাস 9-এ থাকা অবস্থায় সাথী হই। 2014-তে আমি ক্লাস 10-এ, আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন, নভেম্বর মাসের 5 তারিখ টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। ওই দিন আমাদের শহীদ কামারুজ্জামান ভাইয়ের ফাঁসির রায় দিয়েছিল। তো শহীদ কামারুজ্জামান ভাইয়ের ফাঁসির রায় দেওয়ার পরে সারাদিন রায় পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে এমন এক পরিস্থিতি ছিল পুরো নোয়াখালীতে বা মাইজদি শহরে, ওই পরিস্থিতিতে রাস্তায় উঠার মতো ওইরকম সুযোগ তারা দিচ্ছিল না কাউকে যে আমরা প্রতিবাদ জানিয়ে মিছিল করব, অথবা আমাদের একজন ভাইকে দায়িত্বশীলকে এভাবে তারা ফাঁসি দিয়ে দিচ্ছে। পরে আমরা সিদ্ধান্ত নিয়ে, আমাদের দায়িত্বে তৎকালীন সহসভাপতি ছিলেন গ্যাস কামাল সাজু ভাই, গ্যাস কামাল সাজু ভাই সহসভাপতি ছিলেন, নেয়ামতুল্লাহ শাকের ভাই সদ্য বিদায়ী সভাপতি ছিলেন। তো সিদ্ধান্ত হয় 8টা বাজে জেলা স্কুলের সামনে থেকে মিছিল হবে আর পর্যন্ত, বড় মসজিদ মোড় এই জায়গা পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন পৌরসভা পূর্বের সভাপতি আহসানুল্লাহ ভাই আর পৌরসভা পশ্চিম সভাপতি মাসুম ভাই, এই দুইজন ছিলেন মিছিলের নেতৃত্বে। তা আমরা খুব সম্ভবত 60-65 জন আমরা জনশক্তি, আমরা তখন ইনস্ট্যান্ট যথাসময়ে এসে আমরা উপস্থিত হই 8টায়। পরে পৌর বাজারে পুলিশ বিজিবি একসাথে অবস্থান করতেছিল। বিজিবি পুলিশ বিজিবি, মসজিদ মোড়ে পুলিশ বিজিবি, আমরা মাঝখানে তখন আসার পথে আমাদের কয়েকজন বাইকে চেক করা হয়েছে, করা হয়েছে। তখন তো বিভিন্ন কৌশলে আমরা করতাম, কিন্তু ওই পরিস্থিতি আমাদের যারা ছিলেন ইনফরমেশন বিভাগে যারা দেখতেছিলেন যে কী অবস্থা, লোকজন আসতেছে কিনা বা কি হচ্ছে না হচ্ছে, পুলিশের কি অবমোটিভেশন, তো আমরা তখন 8টায় মিছিল শুরু করার মতো অবস্থানে ছিলাম না। 60-65 জন মাত্র, 60-65 জন। তৎকালীন সময়ে জটিকা মিছিলগুলোতে হয়তো 100 জন 120 জন এরকম নিয়েই জটিকা মিছিলগুলো হইতো। আপনাদের খুব বেশি উপস্থিতি নিয়ে জটিকা মিছিলগুলো করা যাইতো না। তখন এতে হিতে বিপরীত হইতো, গ্রেপ্তার সংখ্যা বাড়তো। ছোট ছোট গ্রুপ নিয়ে বিভিন্ন স্পটে বের হইতো। তখন একটা স্পটে অনেক মানুষ নিয়ে বের না হয়ে তখন শহরের যতগুলো স্পট আছে বা মোড় আছে, প্রাইম স্পটগুলোতে, প্রাইম স্পটগুলোতে তখন মিছিল নিয়ে বের হইতো। তো ওইখানে আমরা মূলত পৌরসভা পূর্বে এবং পৌরসভা পশ্চিমের জনশক্তিদের দায়িত্ব ছিল, মানে কাজ ছিল ওই জায়গায় মিছিল করা, শহরের মূল জায়গাটাতে। তো আমরা সেখানে মিছিল পরে ইনস্ট্যান্ট দায়িত্বশীল ভাইয়েরা কথা বলে এটাকে 8:30টায় নেন আর সবাইকে আশপাশে তাদের থাকতে বলেন। 8:30টায় আমাদের মিছিল শুরু হয়। মিছিল শুরু হওয়ার পরে আমাদের মিছিলের স্লোগানের সাথে সাথেই পিছন দিক থেকে র্যাবও ছিল সেখানে ওই দিন, যেহেতু কামরুজ্জামান ভাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন জামাতের। তো র্যাব, বিজিবি, পুলিশ তারা একসাথে মুভ করে। আর আমরা এখান থেকে কিছুক্ষণ সময় নিয়েছিলাম। ওই মসজিদ মোড়ে যে পুলিশের টিমটা ছিল তারা তখন টহলরত ছিল, তারা তখন একটু অন্যদিকে যায়, ওই জায়গাটা স্পটটা খালি ছিল। মিছিল নিয়ে আমরা যখন একটু সামনে আসি, মসজিদ মোড় এসে আমরা দ্রুত মসজিদ মোড় এসে যখন আমাদের মিছিল শেষ করব, ঠিক ওই মুহূর্তে গাড়ি চলা অবস্থায় পুলিশ গুলি করা শুরু করে মিছিলটাতে। আমরা সবাই ইসলামিয়া রোড দিয়ে পশ্চিম দিকে হাউজিং দক্ষিণ মোড়ের দিকে আমরা এই রাস্তা দিয়ে সবাই ঢুকে এই রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিলাম। তখন রাস্তাগুলো একটু সংকীর্ণ ছিল, এখনকার মতো এত প্রশস্ত ছিল না। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন এই যে পৌরসভা যে লাইটগুলো ছিল প্রত্যেক ফিলারে, ওই পুলিশ গুলি করে করে একটু সামনে আগাচ্ছিল আর গুলি করে লাইটগুলো তারা ফিউজ করে দিচ্ছিল, যাতে করে আমরা রাত 8টায় যাতে করে এটা আমরা যেন না দেখতে পাই এবং আমাদের ভাইরা যেন নিরাপদে সরতে না পারে, অন্ধকারে যেন পথ না দেখা যায়। এই জন্য তারা গাড়ি নিয়ে ঢুকতেছে আর এই যে গুলি করে পৌরসভার লাইটগুলো ফিউজ করে দিচ্ছিল। তো এর মধ্যে দিয়ে আমাদের ম্যাক্সিমাম ভাইরা মোটামুটি সামনের দিকে গিয়ে সেভ হতে পেরেছিলেন। বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা আশ্রয় নিয়েছে, কেউ পাশে হয়তো মানে নর্দমা যেগুলো ছিল এগুলোতে আশ্রয় নিছে, কেউ পাশে বাগানে আশ্রয় নিছে, ঝোপঝাটের মধ্যে আশ্রয় নিছে, এরকম। তো আমরা কয়েকজন ভাই সহকারে আমরা কয়েকজন একটা এখানে রেডমিয়া কন্ট্রাক্টর মসজিদে এখানে নির্মাণাধীন একটা ভবন ছিল,
তো ওই ভবনে আমাদের কিছু ভাইরা উঠেন, তা আমি একবারে মিছিলে সবার পিছনের দিকে পড়ে যাই। ওইখানে আশ্চর্যজনক একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা দৌড়াচ্ছিলাম, মানে এগুলো এখন ভাবলে মনে হয় যে এগুলো একটা মানে সিনেমাটিক একটা বিষয়। আমরা যখন দৌড়াচ্ছিলাম তখন তো প্যাডেল চালিত রিক্সা ছিল। তো ওই রিক্সাগুলো আমরা দেখি 2014 সালে, ওই রিক্সাগুলোতে এই যে তারা যে ফায়ারিং করতেছে, ওই রিক্সাগুলোতে পিছনে গুলিগুলো ফুটছে আর আগুনের ফুলকি বের হচ্ছে। এটা আমরা যারা সামনের দিকে দৌড়াচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তুই অ্যামুনিশন, মানে এরকম একটা মানে এই মানে বাস্তবিক একটা চিত্র আমরা দেখতেছি। এটা তারা যে গুলি করে পৌরসভার লাইটগুলো ফিউজ করছে, ওটা গুলির আওয়াজ শোনা যাচ্ছে, রিক্সায় গুলি পড়তেছে, ওটা আমরা দেখতেছি। ওই অবস্থা আমরা দৌড়াচ্ছি। তা আমি একটু দৌড়ে পিছনে পড়ে গেছিলাম। পরে মোটামুটি ভাইরা সবাই হওয়ার পরে ওই বিল্ডিংটাতে আমাদের আরও কয়েকজন ভাই উঠে এবং আমি উঠি। তো আমি একটু মানে পিছনে পড়ে যাওয়ার কারণে আমাদের যে ভাইরা আগে উঠছেন ওই ভাইরা আগে উঠে ওইখানে যাওয়ার মানে মোটামুটি ছাদ পর্যন্ত পৌঁছায়, ছাদের দরজাটা ওনারা লাগাইতে পারছেন, আর আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই। সম্ভবত 3 তলা বা 4 তলা থেকে সিঁড়ি থেকে পুলিশ আমাকে পিছন দিক থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার করে ওইখানে তারা প্রাথমিক যে তাদের তো ধরার পর একটা প্রাথমিক টর্চার তারা করতো। তো ওই প্রাথমিক টর্চার তারা ওইখানে কেমন ছিল তাদের torture? হাতের লাঠি, ঘুষি, এইগুলো আর কি, মানে তাদের হাতের হেলমেট দিয়ে লাঠি, তারপরে হাতে ঘুষি দিয়ে এই ধরনের ইয়ে। তো ওরা 3জন বা 4জন পুলিশ ছিল, 3-4জন পুলিশ এলোপাতাড়ি প্রাথমিকভাবে তারা একটু আঘাত করে। তো এর পর আমাকে ওইখান থেকে সিঁড়ি থেকে এভাবে জামার কলার ধরে সিঁড়ি থেকে নিচে নামানোর পরে ওই দিন এর পরের দিন আবার সম্ভবত যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এরকম কি একটা কর্মসূচি ছিল। তো ওরা তখন আমরা যখন মিছিল নিয়ে নামি তখন ওরা ভয় পালাই যায়। তারা স্টেজ করতেছিল টাউন হলের মোড়ে। আমাদের মিছিল আওয়াজ শুনে তারা সবাই ভয়ে এগুলো রেখে দৌড় দিয়ে পালাই গেছিল। আর আমরা তখন মিছিল শেষ করার পরে আমাকে যখন পুলিশ গ্রেপ্তার করে ছাদ থেকে নিচে নামায়, তখন আমি দেখি যে যুবলীগের, ছাত্রলীগের অনেকেই চাপাতি, ক্রিজ, রামদা এগুলো হাতে স্টাম্প এগুলো নিয়ে তারা পুলিশের গাড়ির দিকে এগিয়ে আসতেছিল। তো ওইখানে 2-1জন পুলিশ সদস্য ছিল যাদেরকে মনে ভালো মনে হয়েছে। তো তারা আমাকে দ্রুত ওইখান থেকে ওদের যারা আমাকে গ্রেপ্তার করে তাদের হাত থেকে নিয়ে, যদি তখন আমি ক্লাস 10-এ ছিলাম, বয়স তখন আমার 15 বছর। তো আমাকে তাদের হাত থেকে নিয়ে দ্রুত পুলিশের গাড়িতে তোলে আমাকে এক পাশে রেখে একবারে শেষ গাড়ির ইয়েতে রেখে শেষে রেখে তখন 2-3জন পুলিশ এভাবে আমার সাথে বসে গেছে, যার কারণে তারা সম্ভবত আমাকে ওইভাবে খেয়াল করতে পারে নাই যে ভিতরে আমি আছি। যুবলীগের গুলা? হ্যাঁ, ছাত্রলীগ যুবলীগে যারা ছিল তারা। আর এরপরে দেখি যে পাশে আমার কিছুক্ষণ পরে আরও 2জন ভাইকে আনে। আরেকটা ছেলে ছিল ফয়েজ, আমার এলাকার কাদিরা নিবেশ ফয়েজ একটা ছেলে, ও তাকে কিছুক্ষণ পরে নিয়ে আসে। আর আরেকজন ব্যবসায়ীকে নিয়ে আসে। সে যাওয়ার পথে ওই যে রিক্সাগুলোতে যে গুলি পড়তেছিল এটা দেখে সে হচ্ছে রিক্সা থেকে লাফ দিয়ে সে দৌড়ে ফালাইতে গেছে। তখন পিছন দিক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রিক্সা না, রিক্সা করে যাচ্ছিল, একদম ব্যবসায়ী মানে শহরের। তো এই 3জনকে তারা ওই দিন গ্রেপ্তার করে। মানে ওই দিন আপনারা 3জন গ্রেপ্তার হয়েছিলেন? 3জন গ্রেপ্তার হয়েছিলাম, আমাদেরকে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের ভাইরা তো যারা যেখানে ছিলেন ওইখান থেকে সবার মোবাইলগুলো সুইচ অফ ছিল। আমাদের ভাইরা তখন পাশে যে ইয়েগুলো ছিল, ডোবাগুলো ছিল, ওই ডোবাগুলোতে ম্যাক্সিমাম ভাইরা আশ্রয় নিয়েছিলেন। ওই ডুব দিয়ে বসেছিলেন, মোবাইল সহ যা ছিল ওইভাবে লাফ দিয়ে ডোবায় তারা এভাবে আশ্রয় নিয়েছেন। অনেকের হাত পা কাটার সাথে লেগে অনেকের হাত পা কেটে গেছিল। তো ডোবা থেকে পরে ওনারা অনেকক্ষণ ছিলেন। এটা নভেম্বর মাস, তো তখন একটু শীত ছিল, শীত শুরু হয়েছে মাত্র। ওই ঠান্ডা পানিতে আমাদের ভাইয়েরা অনেকক্ষণ ছিলেন। তো এরপর মনে হয় 12টা 12:30টার দিকে ভাইয়েরা ওইখান থেকে উঠে এরপরে বাসায় যাচ্ছেন। তো 12টা 12:30 পর্যন্ত তখনও শিওর হওয়া যাচ্ছিল না যে আমাদের আসলে এক্স্যাক্টলি কতজন ভাই গ্রেপ্তার হয়েছিলেন। দায়িত্বশীল কোনো তথ্য পাচ্ছিলেন না। আর আসলে কারা কারা গ্রেপ্তার হয়েছে এটা বোঝা যাচ্ছিল না। সম্ভবত 12:30টার পরে গিয়ে দায়িত্বশীলরা, পরে যেটা শুনলাম, দায়িত্বশীলরা পরে গিয়ে শিওর হয়েছেন যে আমি, ফয়েজ, আমরা এই 2জন গ্রেপ্তার হয়েছি। তো আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে আমার কাছে ছোট্ট একটা বাটাম মোবাইল ছিল,
যেদিন মিছিলে ওই দিন গ্রেপ্তার হই, ওই দিনে যাওয়ার আগে আবার একটা ইয়ে ছিল। আমি সবসময় আবার ম্যাক্সিমাম সময় আমি পাজামা পাঞ্জাবি পরতাম। তো যাওয়ার সময় আমার বন্ধু শহীদ ছিল, সে বলতেছিল যে ইয়া পরে ট্রাউজার আর ইয়া পরে যাও, এই টি শার্ট পরে যাও। তো আমি আবার মেসে এগুলো খুলে তারপর ট্রাউজার এবং টি শার্ট পরে আমি মিছিলে আসছিলাম। তো পরে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে থানায়, তখন গিয়ে দেখি তৎকালীন নোয়াখালী শহরের মাদ্রাসা কার্যক্রম সম্পাদক, নাকি ছাত্র কল্যাণ সম্পাদক ছিলেন ইসমাইল চৌধুরী ভাই। ইসমাইল চৌধুরী ভাই গ্রেপ্তার কারাগারে। উনি ওই দিন সকালবেলায় কলেজে পরীক্ষা দিতে গেছেন, ওনাকে ওইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে নোয়াখালী সরকারি কলেজ। তো আমাদেরকে দেখে ভাই আশ্চর্যান্বিত হলেন। ভাই বলতেছেন, জার্মান ভাই আপনারা কীভাবে গ্রেপ্তার হলেন? তখন ভাইকে একটা করে দিলাম ঘটনা বললাম। কিছুক্ষণ পরে মানে 5 মিনিট বাইকের সাথে কথা, তখন আমি দুপুরবেলা খাবার খেয়েছিলাম, এরপরে আর নাস্তা করার এরকম সময় হয় নাই। এরপরে মিছিল টিছিলে এসে গ্রেপ্তার হয়ে আবার থানায় গেছি। তখন ভাই বলতেছিল যে কিছু খাইছেন কিনা। ভাইয়ের কাছে কলার পাউরুটি ছিল, তো কলা পাউরুটি ভাই দিছিলেন খাওয়ার জন্য। খেতে যাব তখন আমাদেরকে ডেকে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য। মানে খাইতেও দেয় না? না, খাইতে দেয় না। আচ্ছা। নাহলে যে মানে আমরা খাওয়ার পরে বা আমাদেরকে 2 মিনিট সময় দিলে, যে তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, খেয়ে এরপরে আসো, ওই সময় তারা দেয় নাই। আমরা এগুলো রেখে বের হয়েছি। একটু পরে আমাদের নাম ঠিকানা এগুলো এন্ট্রি করে আমাদেরকে 2 জনকে আলাদা একটা মানে ওই যে ইসমাইল চৌধুরী ভাই যে হাজতে ছিলেন ওইটাতে না রেখে আমাদের আলাদা একটা ইয়াতে সেলে রাখছেন আমাদের 3 জনকে, ওই দিন আমরা যারা গ্রেপ্তার হলাম। তো এরপরে মনে হয় 1 ঘন্টা পরে আমাদেরকে ডাকছে তারা। ওসি তখন ছিল মোশাররফ, ওসি মোশাররফ ছিল নোয়াখালী সদর থানায় 2014 নভেম্বরে। আর হচ্ছে ওসি মোশাররফ ছিল, তো সে খুব বেশি মানে উগ্র মেজাজ ছিল আর কি। ওই দিন আমি তাকে উগ্র মেজাজে দেখছি। সে আসার পরে আমাদেরকে প্রথমে ফয়েজ ভাই যিনি ছিল ওনাকে নিছে, নেওয়ার পরে ওনাকে একজন একজন করে, তো ওনাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আমি কিছুক্ষণ পরে ওনার চিৎকারের আওয়াজ শুনছিলাম ইয়ে থেকে। আমাকে যে সেলে রাখছে পাশে, ওনার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। তো সম্ভবত 5-6 মিনিট পরে ওনাকে বাইরে এনে আমাকে নিছে। তো নেওয়ার পরে আমি যেহেতু ছোট মানুষ ছিলাম, আবার মানে আমার বাবা শিক্ষক ছিলেন, তো আমি ঢুকে সালাম দিছি। দেওয়ার পরে আমাকে বলছে বসো। তো আমি গিয়ে দেখলাম যে এসআই যতজন ছিল, এএসআই সবাই 14-15 জন হবে, সবাই এভাবে গোল করে দাঁড়িয়ে আছে, মানে ওসির সামনে এভাবে গোল করে দাঁড়িয়ে আছে। পাশে একটা সোফা ছিল আর ওসির চেয়ার ছিল। তো আমাকে বসতে বলার পরে আমি গিয়ে সোফাতে বসলাম। আচ্ছা। তা আমার কাছে তখনও কোনো ভয় কাজ করতেছিল না। তা আমি আমাকে বসতে বলার পরে আমি গিয়ে সোফাতে বসছি। বসার পরে এটা ওসি খুব মাইন্ড করছে। আপনি কেমনে সোফাতে বসেছেন? আপনি আসামি। পরে সে আমার দিকে তাকানোর পরে আমি বুঝতে পারছি যে না, আমার এটা ঠিক হয় নাই। আচ্ছা। তারপর আমি আবার উঠে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে সে তার কাছে ডাকছে আমাকে। তখন সে সিগারেট খাইতেছিল বসে থানায়। এটা কিন্তু আইনত কিন্তু সিদ্ধ না, থানায় কোনো সরকারি কর্মকর্তা বা কোনো সরকারি অফিসে। তো সিগারেট খাচ্ছিল। পরে আমি যখন গেছি তখন সে একবারে তার কাছে, সে যে চেয়ারে বসে আছে ওই চেয়ারের কাছে আমাকে একবারে নিচে বসতে বলছে। তখন আমার হাতে হ্যান্ডকাপ ছিল না। তো এখানে এনে বসানোর পরে ওই একজন এসআইকে বলছে এই হ্যান্ডকাপ পরাইতে আমাকে। তখন আমাকে 2 হাত পিছনে নিয়ে তখন আমাকে হ্যান্ডকাপ পরাইছে তারা। তো এরপরে সে যে ওসি যে সিগারেট খাচ্ছিল, ওই সিগারেটের ধোঁয়া তখন সে আমার মুখে মারে। সিগারেট খেয়ে সিগারেটের ধোঁয়া আমার মুখে মারে। তো আমার সাথে সাথে চোখে দিয়ে পানি বের হয়ে যায় আর কাশ শুরু হয়। তখন এটা দেখে তারা সবাই হাসতেছিল, এসআই যারা ছিল তারা সবাই হাসতেছিল। তো ওইটা আমার কাছে তখন তখন একটু আমি ঘাবড়াইছিলাম। আমার কাছে তখন এটা খুবই কষ্টের একটা বিষয় ছিল। তো এরপরে তার হাতে খুব বড় একটা মোটা একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়ে আমার হাত দুইটা তো
পিছনে, আমি হাঁটু গেড়ে বসা, হাত দুইটা পিছনে। তখন ওই লাঠিটা আমার দুই হাতের পিছনে দিয়ে এভাবে করে পিছন দিয়ে তারা দুই হাতে দেয়, এভাবে দিয়ে এরপর আরেকটা লাঠি দিয়ে আমার তার দিকে মুভ করেছিলাম, আমার ডান হাত, এই দুইটাতে তারা মানে সেই ওসি সে অনেকক্ষণ মানে লাঠি দিয়ে মারে। তো আর এটা বলতেছিল যে গ্যাস কামাল সাজু আর নেমতুল্লাহ শাকের এই দুজন কোথায় আছে, এটা বলতে হবে। এরপরে আমাকে একটু পিছনে নেওয়ার পরে আমার মানে ওই হ্যান্ডকাপ পরা অবস্থায় তারা আমার চোখ বাঁধে এবং আমার পা দুইটা বাঁধে। আপনি তখন ক্লাস 10-এ পড়েন? তখন আমি ক্লাস 10-এ পড়ি, আমার বয়স হচ্ছে তখন 15 বছর, যেটা বাংলাদেশের আইনে স্পষ্ট দণ্ডনীয় অপরাধ। 18 বছরের কারোর ক্ষেত্রে গ্রেপ্তার করারই তো মানে আইনগতভাবে এটা বৈধ না। তো আমার চোখ এবং হাতে তো হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধার পরে এবং পা বাঁধার পরে তখন আমি স্থির হয়ে বসাটা আমার জন্য কষ্টকর হচ্ছিল খুব। তো তখন বলতেছিল যে তোমাকে এই টর্চার করা হবে না যদি তুমি আমরা যা যা প্রশ্ন করি এই প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। আমি বলছি যে এখানে আমি যতটুকু জানি আমি আপনাদের কাছে ততটুকু বলতে আমার অসুবিধা নেই। তখন তাদের সর্বপ্রথম প্রশ্ন ছিল, তখন আমার চোখ বাঁধা, হাত মানে পা বাঁধা। প্রথম প্রশ্ন ছিল তুমি শিবিরের কি? আমি বলছি আমি শিবিরের সাথী, আমি শিবিরের সাথী, আমি শিবির করি। তো এরপরে এটা বলার পরে তারা তখন আমার চোখ খুলে, গামছা দিয়ে চোখ বাঁধা ছিল, তারা চোখ খুলে। চোখ খোলার পরে তখন আমি দেখি যে সবাই, তখন ওই মুহূর্তে আমার চোখ খোলার পরে সাথে সাথে এসআই লিটন একজন ছিল, এসআই লিটন। তখন নোয়াখালীতে এইসব কার্যক্রমের জন্য সে খুব বিখ্যাত ছিল, সে আমার শিবিরের প্রতি টর্চার। এসআই লিটন দত্ত। তো লিটন দত্ত এসে কি করে, সে আমাকে হঠাৎ করে আমার পায়ের, চোখের, হাতের বাঁধন এগুলো খুলে লিটন দত্ত আমাকে সবার সামনে, ওসির সামনে থেকে, মানে তার এমন পাওয়ার দেখাচ্ছিল যে ওসির চাইতো এসআই লিটন দত্তের পাওয়ার বেশি, এরকম আমার কাছে মনে হচ্ছিল। তখন ওসির সামনে থেকে সে আমাকে নিয়ে যায়, আমার হাতে হ্যান্ডকাপ পরা। তো সে আমাকে নিয়ে যায় পাশে আরেকটা রুমে, নিয়ে ওই রুমে পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না, আফসায় আমি একটু দেখতে পাচ্ছিলাম। তো ওই অবস্থায় সে আমার হাতের হ্যান্ডকাপ খোলার পরে আমার গায়ে টি শার্ট যেটা ছিল আমার টি শার্ট খোলে, হ্যান্ডকাপ খুলে। এরপরে সে বলতেছিল আমাকে যে আজকে আমাদের তোদেরকে মেরে ফেলার পূর্ণ অনুমতি আছে, আজকে যদি আমরা গুলি করে তোদেরকে মেরে ফেলি আমাদের কোনো জবাবদিহি করা লাগবে না, বুলেটের কোনো হিসাব দিতে হবে না, কেন মারছি এটার জন্য কাউকে কৈফিয়তও দিতে হবে না, আমাদের পুরো অর্ডার দেওয়া আছে। এটা বলে সে আমার গেঞ্জি খোলে। এরপরে আমার সামনে সে পিস্তল বের করে, তার যে পিস্তল ছিল পিস্তল বের করে পিস্তলের ভিতরে সে গুলি লোড করে এরপরে আমার এই পেটের এই জায়গায় গুলি ধরে আমাকে একবারে এভাবে মানে পিস্তল দিয়ে ঠেলে একবারে দেওয়ালের সাথে বাজে ফেলে। এরপরে বলতেছে তোকে এখন মেরে ফেলবো, গুলি করে এখানে মেরে ফেলবো, সকালবেলা আসি তোর পরিবার এখান থেকে তোর লাশ নিয়ে যাবে। তা আমি তাই কিছুই বলতেছিলাম না, আমি স্বাভাবিকভাবেই, হাত ফাঁই খুব ব্যথা করতেছিল, ওই যে আগে ওসি মারছে ওইটা। তো পরে এটা বলে সে আবার পিস্তলটা তার ইয়েতে ঢুকায়, যে ছিল এখানে রেখে, এরপরে সে এরো ফাতারে আমাকে তার বুট দিয়ে এই মানে লাথি ঘুষি, মানে তার মানে ওই সময় তার যা মন চাইছে, মানে যেভাবে করে সে আমাকে মারতে মন চাইছে এভাবে করে সে ওইখানে আমার সাথে আচরণ করে। এরপরে সময়টা 3-4 মিনিট এরকম হওয়ার পরে আমাকে আবার
গেঞ্জি পরাই, এরপর আবার ওসি রুমে নিয়ে আসে। ওসি রুমে নিয়ে এসে কতক্ষণ এটা 3-4 মিনিট হবে আর কি। সে আমাকে এইভাবে টর্চার করছে। আচ্ছা আচ্ছা 3-4 মিনিট। ও লিটন দত্ত। হ্যাঁ বুঝছি। তো এখান থেকে আবার ওসি রুমে নিয়ে আসে। ওসি রুমে আনার পরে আবার আমাকে হ্যান্ডকাপ পরাই, এরপরে আবার ওইখানে বসানোর পরে বলছে যে আরও 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করছে, নেয়ামতুল্লাহ শাকের আর গ্যাস কামাল সাজু কোথায় থাকে। আমি বলছি দেখেন আমি শিবিরের সাথেই, মাত্র আমি সাংগঠনিক কার্যক্রম, ওনারা তো সহসভাপতি, ওনারা কোথায় থাকে এটা তো আসলে আমার পক্ষে মানে জানাটা কঠিন। আমি এটা স্পেসিফিক জানি না নেয়ামতুল্লাহ শাকের সাজু কোথায় থাকে। তো তাদের কাছে মনে হয়েছে আমি সত্য বলছি, তো তারা আমাকে আর কিছু বলে নাই। এরপর আমার ওয়ার্ড সভাপতিকে, ওয়ার্ড সেক্রেটারিকে, মিছিলে কে ছিল, আর তারপর নেতৃত্ব কারা দিছে, এই প্রশ্ন করে। তো আমি টেকনিক্যালি যেটা উত্তর দেওয়ার, টেকনিক্যালি আমি উত্তর দিয়েছিলাম। বলছিলেন যে আসলে ওয়ার্ড সভাপতি উনি বা এভাবে আমি তাদের সাথে কথা বলছি। পরে প্রায় তারা ওইখান থেকে শুরু করে প্রায় 2.5 ঘন্টা তারা আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। প্রায় 2.5 ঘন্টা তারা আমাকে বিভিন্ন বিষয় একে একে শহর আমির থেকে শুরু করে জেলা আমির, নেয়ামতুল্লাহ শাকের, গ্যাস কামাল সাজু, মানে তাদের ধারণা ছিল আর কি যে এই ক্রিটিক্যাল মুহূর্তে মিছিলে নিঃসন্দেহে একবারে আদ্যফান্ত জানা লোক ছাড়া মিছিলে আসার মতো মানে কেউ কথা না আর কি। স্বাভাবিক, অন্য দলতে এরকম আমাদের এটা। তো পরে আমি তাদের সবগুলো কথারই উত্তর দিয়েছিলাম, তবে তারা আমার উত্তরগুলোতে সন্তুষ্ট ছিল। তবে আমাদের সংগঠনের ক্ষতি হবে বা ভাইদের ক্ষতি হবে এরকম কোনো উত্তর আমি দিই নাই। আমার কাছে যখন ঠিকানা জিজ্ঞেস করছিল তখন এটা কিভাবে ট্যাকেল করছেন? তখন বলছি আমি যে আমার আসলে স্পেসিফিক জানা ছিল না বা জানা নাই। আমি যেগুলো জানতাম বা জানা ছিল, তখন তো আমাদের আসলে দায়িত্বশীল ভাইদের নির্দিষ্ট নিজের বাড়িঘর দুয়ারে তো কেউ থাকতেন না। আমি ওনাদেরকে এটাই বলছি, আমি আপনাদেরকে যাদের বাড়িঘর দুয়ার চিনি, যাদের কথা বলতে পারবো, তবে এটা তো আপনারা ভালো করে জানেন যে এখন হয়তো আমাদের আপনাদের কারণে আমাদের ভাইরা বাড়িঘর দুয়ারে থাকতে পারেন না বা পারছেন না। যারা অন্য কোথায় থাকেন ওইটাই তথ্যটা আমি আপনাদেরকে দেওয়াটা আমার পক্ষে সম্ভব। তো এগুলো বলার পরে এরপরে এর মাঝখানে লিটন দত্ত আমাকে আরেকবার নিয়েছিল, এভাবে এখান থেকে উঠাই আরেকবার নিয়েছিল। তো বিষয়টা এরকম হচ্ছিল, আমাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে, আবার আমাকে বের করে নিয়ে আবার ফয়েজকে ঢুকায়। আমার সাথে যে গ্রেফতার হয়েছিল ফয়েজ, তো ফয়েজকে যতবার নিয়েছে ততবারই তারা টর্চার করছিল আমাকে শুরুর দিকে, এবং লিটন দত্ত যে 2বার নিয়েছে এই 2বার আমাকে টর্চার করা হয়েছে। দ্বিতীয়বার আপনাদের কি আবার লাথি মারছিল বা এরকম? তৃতীয়বারও ঠিক একই রকমভাবে মানে লাথি ঘুষি এরকম হয়েছিল। তো সাময়িকভাবে সকল কিছু শেষ করার পরে আমাদেরকে সারা রাত মানে আলাদা একটা সেলে রাখা হয়েছে। দুজনকে আলাদা আলাদা ছেলে না, এই 2জনকে এক সেলে। আচ্ছা আচ্ছা। তো সারা রাত প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন। পরে আমরা এই ফজরের সময় আমরা উজু করার জন্য পানি চাইছিলাম আমাদের কাছে। ওইটা যে সেলটাতে আমাদেরকে রাখছে ওইখানে খুবই নোংরা ছিল, ফ্লোর এত নোংরা ছিল, এখানে নামাজ পড়ার মতোই অবস্থা ছিল। আমরা নামাজ পড়ার জন্য নামাজ চাইছিলাম, আমাদেরকে নামাজ পড়ার জন্য নামাজ দেয় নাই, দিতে পারবে না বলছে। আমরা বলছে যে আমরা তোমাদেরকে সর্বোচ্চ পানি 1 বোতল দিয়ে যেতে পারি। তো 1 বোতল পানি দিয়ে গেছিলো, ওই পানি দিয়ে আমরা 2জন উজু করে এরপরে আমরা নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়ছিলাম। ফজরের নামাজের সময় যখন আমরা দাঁড়াইছি তখন পুলিশ সবাই বের হচ্ছিল ডিউটিতে, পুলিশের সবাই। পরের দিন আবার পুলিশ ফজরের আগে আগে নামতো রাস্তায়, যাতে করে আমরা কোনো মিছিল করতে না পারি, প্রতিবাদ জানাইতে না পারি। তো পুলিশ নামতেছিল আর দোতলা থেকে নামতেছিল, আর এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতেছিল এরা মনে শিবির করে, না তো ফজরের নামাজ পড়ার কথা না। আমরা তো আরো সন্দেহের পাকাভুক্ত করে দিছি। হ্যাঁ, ওই যে না, এটা সবাই কনস্টেবলরা নামতেছিল ডিউটিতে। তারা তো জানে না যে আগের দিন আমরা গ্রেপ্তার হয়েছি। তো পরের দিন সকালবেলা আমাদেরকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, সকালবেলায় কারাগারে ইয়েতে আদালতে পাঠানোর আগে। তো ওইখানে আমাদেরকে আবার নিয়ে ইলেকট্রিক শক দেওয়ার জন্য তারা একটা ডিভাইস বের করে
আবারও কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল। তো ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করে যে আমরা যখন টেকনিক্যাল উত্তর দিচ্ছিলাম তখন আমাকে বলতেছে যে তুমি তো শিবিরের সাথী। ফয়েজ তখন কর্মী ছিল শিবিরের, ফয়েজ ভাই, কিন্তু উনি সিনিয়র ছিল, অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেন। তো ফয়েজ ভাইকে ওই যে টর্চারের কারণে রাতে ফয়েজ ভাইয়ের অনেক হচ্ছিল, আমার চাইতে ওনার অবস্থাটা একটু বেশি খারাপ ছিল। তো ওনাকে ইলেকট্রিক শর্ট এবং আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়ার জন্য তারা একটা ডিভাইস বের করে, বলতেছে যে যা জিজ্ঞেস করি বলো, নাহলে তোমাদেরকে ইলেকট্রিক শর্ট দেব। তো আমরা বলছি যে আমরা গতকালকে রাতে যা বলছি তাই, আমাদের কাছে আর নতুন কোনো ইনফরমেশান নাই, আপনি পাবেন না। তারপরে ইলেকট্রিক শর্ট না দিয়ে তো ডিভাইসটা আবার রেখে দিয়েছিল। এরপর আমাদেরকে আদালতে পাঠানোর জন্য সবার, ইসমাইল ভাই তো পাশের ছেলে আছেন, আমাদেরকে সবার হাতে হ্যান্ডকাপ লাগায়, একে একে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে তারা একবারে যাওয়ার পথে, এখন তো নতুন থানার ডিজাইন, থানাটা নতুন করে করছে, ওই সময়ে থানাতে ঢুকতে কেসি গেট ছিল, কেসি গেটের নিচে যে ফাটটা ছিল, পাতটা, ওই ফাট, ওইখান দিয়ে যখন আমরা গিয়ে গাড়িতে উঠবো, ওই কেসি গেট বরাবর একটা কনস্টেবল দাঁড়ানো ছিল, আর ওই যে এসআই লিটন দত্ত আছে সে দাঁড়ানো ছিল। তো যাওয়ার সময় আমার আর ইসমাইল ভাই সম্ভবত একই সাথে আমাদেরকে হ্যান্ডকাপ পরাইছে, নাকি অন্য কার সাথে, এটা আমার অ্যাকচুয়ালি এখন মনে নাই। তো ইসমাইল ভাই সেলে আরো কয়েকজন মানুষ ছিল অন্য অন্য মামলার। তো হ্যান্ডকাপ আমরা পরানোর পরে আমরা যখন ওইখান দিয়ে বের হচ্ছিলাম, তখন পিছন দিক থেকে লিটন দত্ত খুব জোরে আমার ফিটে একটা ঘুষি দিয়েছিল। দেওয়ার কারণে আমি একটু সামনে ঝুঁকে গিয়ে আমার পা ইয়ের সাথে, যে কেসি গেটের যে নিচের ফাঁদটা ছিল লোহার, ওইটার সাথে লেগে আমি মানে আমার হাতটা উপরের দিকে একটু মুচকে গেছে খুব ভালোভাবে। তখন ওই সময়টাতে মানে আমি সরাসরি, মানে প্রথম সরাসরি আমি কাউকে বদদোয়া দিয়েছিলাম। আগের দিন রাত্রেবেলা যা করা হয়েছে এরপরও কাউকে বদদোয়া দিই নাই, বা আল্লাহর কাছে দোয়া করি নাই তার ধ্বংসের জন্য, তার শাস্তির জন্য। তো ওই সময় আমার কাছে খুব কষ্ট লাগছিল, আমি খুব ব্যথা পাইছিলাম। তো ওই সময় আমি মানে তার ধ্বংস কামনা করছিলাম আর কি, আল্লাহর কাছে দোয়া করে। এরপর আমাদেরকে আদালতে নিয়ে যায়। আদালতে নেওয়ার পরে আমাদের জন্য আমাদের ভাইয়েরা যারা ছিলেন, ভাইয়েরা নাস্তা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে বাইরে গেছেন। তো এরপর আমাদের জন্য ওষুধ, আমরা বলছি আমাদের জন্য ওষুধ দেন একটু দ্রুত। তো আমার জন্য, ফয়েজ ভাইয়ের জন্য আমাদের জন্য ওষুধ পাঠায়। এরপরে ওষুধ আমরা এগুলো ওইখানে এক ডোজ আমরা ওষুধ খেতে পেরেছিলাম। এরপর যখন আমাদেরকে কারাগারে প্রেরণ করে দিয়েছিল, তখন কারাগারে আমাদেরকে ওষুধগুলো ঢুকাতে দেয়নি। ওই সময় ওই দিন কারাগারে ওষুধ ঢুকাইতে দেয় নাই, সরকারি পারমিশন, কোর্টের পারমিশন ছিল না, এটা বলে আমাদেরকে ওষুধগুলো নিতে দেয়। আমরা বলছিলাম বারবার যে আমাদেরকে সারা রাত টর্চার করা হয়েছে, ওষুধগুলো আমাদেরকে নিতে দিলে আমাদের জন্য ভালো হবে। তারপরে এগুলো তারা রেখে দিচ্ছে, ওষুধ ঢুকাইতে দেয় নাই ভিতরে। এভাবে করে পরে প্রায় 27 দিন আমি জেলে ছিলাম। এর মধ্যে আবার আমাকে গাজীপুর নিয়ে গেছে, আমার 15 বছর বয়স ছিল, নোয়াখালী জেলখানায় আমি 15 দিন ছিলাম, আর বাকি 12 দিন আমি ছিলাম ঢাকায় গাজীপুরে, গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র যেটা ছিল সংশোধনাগার। মানে আপনাদের রিহাবে পাঠা দিচ্ছে? হ্যাঁ, সিরিয়াস অবস্থা। আচ্ছা, তো 12 দিন ছিলাম ওইখানে। এভাবে করেই মূলত গ্রেপ্তারের জার্নিটা বা অন্য একটা অভিজ্ঞতা। কারণ আমি আমার জেলখানার গ্রেপ্তারের দিন থেকে শুরু করে 27 দিনের প্রত্যেক দিনের ডায়েরি লিখতাম জেলখানায়, কোন দিন কি হয়েছে, কীভাবে দিন কাটলো, কার কথা মনে হচ্ছে। তো ডায়েরি আকারে আমি 27 দিনের হিস্ট্রি লিখে রাখছিলাম, ওইগুলো আছে আমার কাছে এখনও সংগ্রহে। ওই দিন আমার নোয়াখালী শহর শাখা থেকে বিদায়ের পরে
আমি রাতে বাসায় বসে বসে এগুলো পড়তেছিলাম যে নোয়াখালী শহরের সাথে সেই 2010 সাল আমি কর্মী হওয়া, 10 সাল থেকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ এক সময় নোয়াখালী শহর শাখা স্বাস্থ্য শিবিরের সাংগঠনিক কার্যক্রমের সাথে আমি ছিলাম। এই আর কি টোটাল। ভাই আসলে কি এরকম আপনার ব্যাপারে বা সুযোগ ছিল না যে আপনার শাস্তিটা কমানো বা জেলখানার? না, সে সুযোগ চলতে ওই দিন রাতের বেলায় তো আসলে থানায় কেউ পৌঁছাতে পারছিল না। যিনি আমার বাবা যেতে পারেননি, এমন পরিস্থিতি ছিল। আমার বাবা কয়েকবার থানার পাশে এসে ঘোরাঘুরি করছিলেন। আমার বাবা যে থানার ভিতরে ঢুকবেন ওই পরিস্থিতিটা ছিল না। যারা আশপাশে ছিল তাদেরকে তারা গ্রেপ্তার করবে এরকম একটা পরিস্থিতি ছিল। তো দায়িত্বশীল ভাইয়েরা সকালবেলায় ফজরের নামাজের পরপরই শুধু একজন ভাই, যিনি মানে আমাদের আইনজীবীর মোহরা পরিচয় দিয়ে যিনি আমাদের জন্য খাবার পাঠাইছিলেন, রুটি। তো শুধু ওই ভাইটা 2 মিনিটের জন্য মানে আমাদেরকে গেছেন, খাবার দিছেন, কিছু জিজ্ঞেস করতে পারেন নাই আপনাদের আর কিছু লাগবে কিনা, ওই সুযোগ দেওয়া হয় নাই, আবার বের করে দিয়েছেন। এতটুকু হুমায়ুন ভাই, অ্যাডভোকেট হুমায়ুন শিশির ভাই, এখন তিনি নোয়াখালী বারের অ্যাডভোকেট হিসেবে আছেন। তো পরবর্তীতে আমার যখন রিমান্ড শুনানি, আমাদের রিমান্ড হবে, রিমান্ডের জন্য পুলিশ ফাইল দেয়, তখন ওই দিন সংগঠন কথা বলে সম্ভবত আমাদের রিমান্ডটা কাটানোর ব্যবস্থা করেছিলেন। আমাদের রিমান্ড হয় নাই, পরে রিমান্ড মঞ্জুর হয় নাই। রিমান্ড মানে তো ভাই আমরা যেটা জানি রিমান্ড মানে হচ্ছে টর্চারের অফিসিয়াল লেটার। তো মানে ওই জিনিসটার জন্য মূলত টাকা দিলে ওনারা ওইটাই করছেন সংগঠন, এই জন্য আমাদের রিমান্ড মঞ্জুর হয় নাই। ওই ক্ষেত্রে ভাই খরচটা কি সংগঠন বহন করে না? হ্যাঁ, সংগঠন বহন করে। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই, মানে ঠিক আছে বলতে ইন এ সেন্স এরকম না যে আপনার রিমান্ড হওয়া উচিত, মানে এমনি বললাম আর কি, কারণ ফ্যামিলির উপর একটা প্রেশার পড়ে যায়। না, টোটাল সকল কিছু ব্যয়ভার সকল কিছুই সংগঠনই বহন করেছে। শেষ দিকে এসে সম্ভবত আমার আব্বা সংগঠনের কাছ থেকে অনুমতি নিয়ে সরস্বতী সাজু ভাইয়ের সাথে কথা বলে যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার প্রচেষ্টায় টাকা পয়সা খরচ করে তাকে দ্রুত বের করার ব্যবস্থা করব। তো ওই সময় তো আমি হয়তো কিছু জানতাম না, জানলে এটা আমি বলতাম না, এই জন্য, কারণ সংগঠন যা করে তার মধ্যে কল্যাণ বেশি। আমার পরিবার আলাদাভাবে গিয়ে টাকা পয়সা খরচ করে আমাকে যতদিনে বের করছে ঠিক ওই পরিমাণ সময় দিয়েই কিন্তু আমার সাথে যিনি ফয়েজ ভাই গ্রেপ্তার হয়েছেন, বরং তিনি আমার একদিন আগে বের হয়েছেন। তো এটার জন্য সংগঠনের সিদ্ধান্তের উপরেই কল্যাণ বেশি, এজন্য ইস্তেকামাত সংগঠনের সিদ্ধান্তে থাকাটা সবচাইতে কল্যাণকর মনে করি আমি। এবার আসি ভাই, আপনার জেলে তো আপনারা চালান করে দিলই, মোটামুটি রিমান্ডটা মাপ গেছে যেহেতু টাকা পয়সা দিয়েছেন। জেলে আপনি 27টা দিন ছিলেন, প্রথম দিন আপনার কেমন গেল? মানে শুরুটা কিভাবে হলো, মানে এখান থেকে আপনি যাওয়ার পরে জেলে যাওয়া? শুরুটা হয়েছে আমাদেরকে যখন ভিতরে জেলের ভিতরে ঢুকায়, তখন জেলের ভিতরে গিয়ে আমাদের এই কারাগারে, হ্যাঁ, নোয়াখালী কারাগার, তৎকালীন নোয়াখালী শহর আমির মাওলানা রুহুল আমিন সাহেব, উনি আবার আমার শিক্ষক ছিলেন, দিনী মাদ্রাসার সুপার ছিলেন তিনি। তো উনি তখন যা কারাগারে ছিলেন। আবার তৎকালীন জেলা আমির আব্দুল মোনাইম সাহেব, তিনিও তখন জেলে। দোনো আমিরে জেলে, দুই শহর আমির জেলা আমির দুজনই জেলে ছিলেন। তো আমার বয়স যেহেতু 15 বছর ছিল, তখন আমাকে অন্যান্য জেলখানায় নেওয়ার পরে আমদানিতে রাখে একদিন। আমদানি একটা সেল আছে। আমদানি মানে হচ্ছে ওই যারা প্রথম দিন যায় তাদেরকে আমদানি সেলে রাখা হয়। তো আমাদের সাথে সবাইকে ওইখানে রাখছে। সবাইকে বলতে আমরা ইসমাইল চৌধুরী ভাই, আমি, ফয়েজ, আরও মানে অন্যান্য আমরা যারা ছিল তাতে সবাইকে আমদানি সেলে দিছে। আর আমাকে হচ্ছে গাংসিল একটা ছিল, তখন ওইখানে মুরব্বী এবং শিশুদেরকে রাখতো। শিশু বলতে আন্ডার 18। তো সে জায়গায় আমাকে নেওয়ার পরে দরজা খুলে আমি দেখলাম যে রুহুল আমিন সাহেব, শহর আমির, আমার মানে শিক্ষক, তখন আমি ক্লাস 10 ওই প্রতিষ্ঠানে, তিনি যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ওই প্রতিষ্ঠানে আমি শিক্ষার্থী। তা আমাকে দেখে তিনি দৌড়ে আসেন। দৌড়ে এসে তিনি আমাকে জড়ায় ধরে খুব কান্নাকাটি করছিলেন।
রুহুল আমিন সাহেব। রুহুল আমিন সাহেব শহর আমির ছিলেন তখন। রুহুল আমিন সাহেব খুব সাহসী মানুষ ছিলেন। একবারে পুলিশের সামনে এইভাবে মানে বুক চেতিয়ে দাঁড়াই। এখন আছেন? আছেন, এখন খুব বৃদ্ধ হয়ে গেছেন। হ্যাঁ। রুহুল আমিন সাহেব যে কোনো মিছিল মিটিংয়ে তিনি সবার আগে থাকতেন শহর আমির হিসেবে, এবং খুবই কার্যকরী সাহসী সিদ্ধান্ত নিতেন। তো রাতের বেলা এইভাবে কাটার পরে আমরা পরের দিন সকালবেলায় একটা পদ্ধতি হচ্ছে চুল কাটাইতে হয় জেলখানায়। হ্যাঁ, শুনছিলাম এটা বেলুই দিতে হয়। বাহ। বেলুতে একবার চুল ছোট ছোট করে ফেলে তারা। তো আমাদের চুল কাটাইতে নিছে। তো চুল কাটানোর পরে এরপরে হচ্ছে ওই দিন জেল সুপারের একটা আনুষ্ঠানিকতা থাকে। জেল সুপার যিনি থাকেন, যারা নতুন আসছে তাদেরকে নিয়ে উনি অনেকক্ষণ বিভিন্ন কথাবার্তা বলেন, করেন। তা আমাদের ছবি তোলা হয়। কেস ফাইল একটা আছে, ফাইল কেস নাই কি একটা বলে, এইভাবে ধরে যে এবার চক সিলেটে লিখে নাম লিখে তারপরে একটা হাজতি নাম্বার দেয়। হ্যাঁ, দেখছি এটা। তো একটা ছবি তুলে হাজতি নাম্বার দিয়ে আমাদেরকে পরে ওইখানে করে আর কি। তো প্রথম দিন এভাবে কাটে। দুপুরবেলায় যে খাবার দিছে, খাবারগুলো আমরা খেতে পারতাম না, মানে খাওয়ার অনুপযোগী ছিল। খাবার খাওয়া যেত না। সকালবেলা একটা রুটি দিত আর এক টুকরো ছোট এক টুকরো গুড় দিত। সকালবেলা একটা রুটি আর এক টুকরো গুড় দিত। তো গুড় দিয়ে রুটি দিয়ে খাওয়া এটা আমাদের পক্ষে তখন একবার মানে পসিবল ছিল না। তো প্রথম দিন তো আবার আমাদের ওই যে ফিসি কার্ড একটা থাকে, ফিসি কার্ডে টাকা জমা দেওয়ার সুযোগ থাকে আর কি। ওখান থেকে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে চাইলে কিছু কিনে খাওয়া যায়। তো ফিসি কার্ডে তো তখন টাকা জমা দিতে পারে নাই, মাত্র প্রথম দিন। তো মনে সম্ভবত একদিন পরে আমার বাবা গিয়ে আমার ফিসি কার্ডে টাকা জমা দিছিল। এই আপনার যদি আমাদের কাছে ওনারা নিতেন, ওনারা দুপুরবেলায় রাতের বেলা খাওয়ার নিতেন। তবে যে খাওয়ার নিতেন ওইখানে তো সব আমাদের জনশক্তিরা ম্যাক্সিমাম থানায় এই কারাগারে। কয়জন? মানে দেখা যাচ্ছে আমাদের 30 জন আছি, 30 জনের মধ্যে হয়তো 10 জনের ক্যান্টিন থেকে খাবার কিনছে 10 জনের জন্য। তো এই 10 জনের খাবার আর পাশে ওই যে কারাগার কর্তৃপক্ষ যেটা দিত, তো দুইটা মিলে আমরা 30 জন 40 জনে খাইতাম। মানে যত ইচ্ছা তত নেওয়া যাইতো না? যত ইচ্ছা তত নেওয়া যাইতো, কিন্তু সংগঠনের তো তখন লিমিটেশন ছিল। সংগঠনের তো টাকা মানে দেওয়ার ক্ষেত্রে লিমিটেশন ছিল শুরুর দিকে, তো এরকমই ছিল। পরবর্তীতে এসে আমাদের মানে আমার আত্মীয় স্বজন সবাই সংগঠন, সবার আগে সম্ভবত সংগঠনই ফিসিতে টাকা দিয়েছিল বা আমার বাবা দিয়েছিল, এরকমই হবে বা কাছাকাছি সময় এরকম। তো আমার ফিসিতে অনেক টাকা জমা হয়েছিল, প্রায় সম্ভবত 5-6 হাজার টাকা আমার ফিসিতে জমা থাকতো। তো আমি নিজের খাবার কিনতাম, পাশাপাশি অন্যদের খাবার কিনতাম। একটা জিনিস খুব সময় মানে জেলখানার ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগতো আর কি, সেটা হচ্ছে মাগরিবের পরে একটা ফাইল হইতো। ফাইলে হচ্ছে সবাই হাঁটু মানে এভাবে করে হাঁটু নিচে দিয়ে সবাই বসা লাগতো আর কি, সিরিয়াল করে করে এভাবে বসা লাগতো। তো ওই ফাইলে বসার পরে ফাইলে গণনা হতো, গণনা শেষ হওয়ার পরে আমাদেরকে রাতের খাবার যেটা দিত, রাতের মানে খাবার বলতে ভাত তো দিত, তরকারি দিত। তো তরকারি হচ্ছে কোনোদিন 1 পিস মাছ ভাজি দিত, আর সবজি থাকতো 3 দিন সপ্তাহে, সবজি ভাতের সাথেই দিত। আর হচ্ছে একদিন দিত মাছ ভাজি, আর হচ্ছে একদিন দিত হচ্ছে শুক্রবার সম্ভবত নাকি মাসে একদিন গরু গোশত দিত। তা হচ্ছে আমরা মানে বাহিরে যে গরু গোশতের পিস খাই 1 পিস, ওই 1 পিসকে ছোটো ছোটো এত টুকরা ছোটো করে 4-5টা পিস করে একজনকে দিত। আর ওই মানে ওইটা কোনো বিষয় ছিল না, কিন্তু খাওয়ার নেওয়ার দৃশ্যটা ছিল খুবই করুণ। এর হচ্ছে হাত পেতে নেওয়া লাগতো, মানে সবাই ফাইলে বসতো আর সবাই এভাবে করে হাত পাততো। এভাবে করে হাত পাতলে ওই হাতে সবাইকে হচ্ছে মাছ, যেদিন মাছ দিত মাছ 1 পিস দিত, অথবা যেদিন গোশত দিত হাতের তালুতে গোশত একটু দিত। এভাবে করে খাওয়ার মানে ফাইলে বসে নেওয়া লাগতো। চরম অপমান। তো এটা হচ্ছে যাই আমার কাছে খুব খারাপ লাগতো আর কি, এভাবে হাত পেতে আমরা খাবার নিতাম। আবার না নিলে আমাদের অনেক সময় আবার ক্যান্টিনে পর্যাপ্ত পরিমাণে তারা খাবার রাখতো না, কিনে খাওয়ার কিনবে যে ওই সুযোগ থাকতো না। তো
তো এই দৃশ্যগুলো মানে কারাগারে আমাকে খুব বেশি কষ্ট দিত এই। আচ্ছা ভাই, এই যে একটা বিষয় আপনার কাছ থেকে মানে জানার, এই যে ধরেন ডিম থেরাপি, নখ তুলে ফেলা, ইলেকট্রিক শক দেওয়া বা মারার পর হচ্ছে যে আমি আমি শুনছিলাম আর কি যে মারার পরে নাকি লবণ পানির মধ্যে ডুবাই রাখে, এগুলো কি আসলে সত্যি? এগুলো আমার সাথে অভিজ্ঞতা যেটা, রিমান্ডে তো আমাদের ভাইদের এক একজনের এক এক রকম অভিজ্ঞতা। আমার যেহেতু রিমান্ড হয় নাই, কিন্তু গ্রেপ্তারের দিন রাতের বেলায় টর্চার ওইটা, এবং আমার সাথে আমার একজন সেক্রেটারি ছিল, মানে আমি যখন থানা সভাপতি ছিলাম তখন আমার সেক্রেটারি ছিল। তো উনি যখন গ্রেপ্তার হয়েছিলেন, উনি গ্রেপ্তার হওয়ার পরে ওনাদের হচ্ছে ফ্লাশ দিয়ে ফিটের চামড়া এগুলো মানে এভাবে ধরে টানতে হবে থানায়। এটা আমার সাথে হয় নাই, না, আপনি তো দায়িত্বশীল ছিলেন। আমার সেক্রেটারি ছিল, ওনার সাথে হয়েছে এটা। এই জন্য আশিফ ভাই, আপনার থেকে জানেন এই যে শাহিদ ভাইরা যখন গ্রেপ্তার হয়েছিল, শাহিদ ভাই, মিজান ভাই, ওনাদের কি ওনাদের টর্চারের মাত্রাটা এরকম ছিল না। আমি শুনছিলাম আর কি শুধু মিজান ভাই একটা বাড়ি ছিল, একসাথে অনেকজন গ্রেপ্তার হয়েছিল। তো ওনাদের শুধু দায়িত্বশীল যারা ছিলেন, আব্দুল্লাহ রাকিব ভাই তৎকালীন সহ সেক্রেটারি ছিলেন, ভাই আমার, এবং জাকির ভাই তৎকালীন সহসভাপতি ছিলেন। তো জাকির ভাই গ্রেপ্তার হন নাই, জাকির ভাই গ্রেপ্তার হন না, জাকির ভাই অন্য প্রোগ্রামে শাখার বাইরে ছিলেন। রাকিব ভাই এবং দেলোয়ার ভাই আমাদের সাবেক সহসভাপতি দুইজন, তখন দেলোয়ার ভাই ছিলেন সাংগঠনিক সম্পাদক আর রাকিব ভাই ছিলেন তখন সহ সেক্রেটারি। ভাইদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে আমি যতটুকু জানি টর্চার সম্ভবত করা হয় নাই, তবে ভাইদের রিমান্ড চাওয়া হয়েছিল। আমাদের 8-10 জন ভাই রিমান্ড চাওয়া হয়েছিল, রিমান্ডে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর সম্ভবত সেখানে হয়তো কিছু টর্চার করছে কিনা জানতে হবে আর কি ভাইদের কাছ থেকে। তাহলে মানে মোটামুটি এই যে মানে এগুলো হইতো। আচ্ছা ভাই, আপনার এই যে মানে আপনার আব্বা আম্মার রিয়াকশনটা কেমন ছিল যখন আপনি ফার্স্ট গ্রেপ্তার হলেন এভাবে? আব্বা আম্মুর রিয়াকশন, আমার মায়ের রিয়াকশনটা খুবই ছিল। আমার মা প্রথমে যখন শুনে আমি গ্রেপ্তার হয়েছি তখন আমার মা সেন্সলেস হয়ে গেছিলেন, কারণ আমি মিছিলে আসার আবার চিত্রটা একটু ভিন্ন ছিল। আমার মা ঘুমিয়েছিলেন, মাগরিব নামাজের পরে তিনি একটু শুয়েছিলেন। তা আমার মা সবসময় আমাদেরকে পড়াশোনা করার জন্য একটু বেশি প্রেশার দিতেন, আর উনি নির্দিষ্ট একটা সময়ের পরে উনি দরজায় তালা লাগাই দিতেন, দিয়ে নিয়ে আমাদের পড়াশোনাগুলো শেষ হলে এরপর আমাদেরকে, মানে ওনার রুটিন ভাগ করা ছিল কখন আমাদেরকে কী করতে দিবেন। তা আমার মা ঘুমিয়েছিল, আমি কী করছি, আমার মায়ের ইয়ের সাথে বিছানার সাথে ওনার চাবি রাখা ছিল। তো ওনাকে ঘুমে রেখে আমি ওইখান থেকে আস্তে করে চাবি নিয়ে আমি তালা খুলে মিছিল আসছিলাম। আমি যখন গেট ক্রস করি তখন আমার মা বুঝতে পারছে আমি কোথায় বের হচ্ছি, তখন পিছন দিক থেকে কয়েকবার ডাক দিছিল, আমি শুনিনি, আমি চলে আসছিলাম। তা আমার মা যখন শুনছিলেন আমি গ্রেপ্তার হয়েছি তখন আমার মা এটা খুব, মানে আমার মা খুব বেশি কষ্ট পাইছিলেন এবং তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। কারাগারে আমার মামারা একদিন দেখতে আসছিলেন, আমার বাবা আনেন নাই, কারণ উনি খুব ভেঙে পড়েন কারাগার থেকে যাওয়ার পর, মানে আমার সাথে দেখা করে বের হওয়ার পরে উনি আর স্বাভাবিক থাকেন না। তো এটার জন্য একদিনে আমার বাবা আনছিল ওনাকে, আমার আম্মুকে। 15 দিন ছিলাম এখানে এই কারাগারে নোয়াখালীতে, একদিন নিছিল। তো ওই একদিন আমার মা খুব কান্নাকাটি করছিল। আমার মা লুকে আমার জন্য 1000 টাকা নিয়ে গেছিল, আমাকে 1000 টাকা মানে গোপনে দিবে। তো এটা তো নিয়ম সিস্টেম ছিল না, ভিতরে কোনো নগদ টাকা চলে না। তো আমি আমাকে বুঝে বলছি যে না, টাকা এইভাবে দিলে আমার ক্ষতি হবে, ওরা আমার কাছে টাকা পাইলে পানিশমেন্ট দেবে, আপনি বাইরে ফিসি আছে ওইখানে জমা দিয়ে যান। তখন আমার মা বুঝতে চাচ্ছিলেন না, উনি বারবার আমাকে টাকাগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, মায়ের মন। তারপরে বুঝে বলার পরে ওইখানে টাকা দিয়ে গেছেন। যাওয়ার পথে নাকি অনেক কান্নাকাটি করছেন, মানে ওনাকে নিতে কষ্ট হয়েছে। এই এরপরে আমাকে যখন নোয়াখালী কারাগার থেকে ঢাকায় নিয়ে যায় তখন আমার আম্মু জানতেন না, আমাকে নোয়াখালী থেকে ঢাকায় নিয়ে গেছে এটা আমার আম্মা জানতেন না। যেদিন আমার জামিন হয়েছে ঢাকা থেকে আমি আসতেছি, ওই দিন আমার আম্মা জানছে আমি ঢাকায়, আমি নোয়াখালীতে নেই। এটা আমার আম্মুকে শোনানো হয়নি,
শুনাইলে হয়তো উনি আরো অসুস্থ হয়ে যেতেন। আমি যতদিন কারাগারে ছিলাম প্রত্যেকদিন আমার মা অসুস্থ হয়েছিলেন, খাটাইছিলেন, উনি কোনো কিছু স্বাভাবিকভাবে করতে পারেন নাই। এই আমার নানা খুব কান্নাকাটি করছিলেন একদিন। আমার নানা আমাকে যখন দেখতে গেছেন তখন উনি ওইখানে গিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আল্লাহ রাসূল জেল খাটছেন, সাহাবীরা জেল খাটছেন, অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। তখন আমি বলতেছিলেন না, আমি শক্ত আছি, আপনারা শক্ত থাকেন। এইভাবে করেই জেল জীবন বা আমার স্মৃতি, পারিবারিক স্মৃতি, সাংগঠনিক স্মৃতি। দায়িত্বশীলরা খুব পেরেশান ছিলেন। আমার যেহেতু আবার ক্লাস 10-এ পরীক্ষা ছিল কিছুদিন পরে, তো দায়িত্বশীলরা আমার জামিন নিয়ে খুব বেশি পেরেশান ছিলেন, দ্রুত জামিন করার জন্য। তো সব কিছু মিলিয়ে এভাবে করেই, তো এগুলো হচ্ছে আমরা লোকজনের সামনে কখনো উপস্থাপন করি নাই, বা আমাদের প্রতিপক্ষ বাইরা বন্ধুরা এগুলো নিয়ে নিজেদের কি হয়েছে না ওনারা নাকি আমরা করে দেখাই না ভাই। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে প্রতিপক্ষ ভাইরা আমাদের, আমরা তো এগুলো মানুষের সামনে মানে বলি না, বলে বেড়াই না, বা এগুলো প্রচার না খুব বেশি হোক, এটাও আমরা চাই না। বর্তমান প্রেক্ষাপটে এসে এগুলো জানানো মনে করছি আর কি। তো জুলুম নির্যাতনের মাত্রা কেমন ছিল এটা আমাদের দায়িত্বশীলরা, আমাদের সাবেক যারা আছে তারা কন্টিনিউ বর্ণনা করলে এরকম মানে মাসের পর মাস লেগে যাবে। শুধু নোয়াখালী শহরের কথা যদি বলি, নোয়াখালী জেলার কথা যদি বলি, শত শত ভাই আছে। আমার কাদিরানীপ গ্রামে একজন শহীদ, মানে আমাদের একজন ভাইকে মেরে ফেলা হয়েছে আমার কাদিরানীপ গ্রামে। কেমনি শহীদ শহীদ কামারুজ্জামান ভাইয়ের যখন ফাঁসির রায় হয় তখন আমি গ্রেপ্তার হয়েছিলাম। আর পরের বছর শহীদ কামারুজ্জামান ভাইয়ের যখন আপিলের চূড়ান্ত রায় হয় ফাঁসির, তখন ওই দিন প্রতিবাদ মিছিলে নোয়াখালী শহর শাখার দ্বিতীয় শহীদ ফারুক চৌধুরী ভাই শাহাদাত বরণ করেন মুভিস প্লাজায় সামনে গুলিতে পুলিশ। ওইটা খুবই প্যাথেটিক ছিল। শহীদ ফারুক চৌধুরী ভাইকে মারার ইতিহাস ওইটা খুবই প্যাথেটিক ছিল। ওইটা ছিল শহীদ ফারুক চৌধুরী ভাইকে তারা উনি যখন গুলিবিদ্ধ হন, পুলিশ গুলি করার পরে উনি যখন রাস্তায় পড়ে গেছিলেন, তখন পুলিশ কাছ থেকে ওনাকে গিয়ে রাস্তা থেকে তুলে এই যে সিনেমা হলের সাথে যে দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে ওনাকে বসানোর পরে খুব কাছ থেকে ওনাকে 4-5টা গুলি করেন এই শহীদ ফারুক চৌধুরী ভাইকে, খুব কাছ থেকে একবারে। তারা গুলি করে শেষ করে নাই, গুলি করে ওই অবস্থায় শহীদ ফারুক চৌধুরী ভাইকে পাশে যে একটা নর্দমা আছে ওই নর্দমাতে ফেলে দিয়েছিল। এরপর ওই নর্দমা থেকে তারা তুলে 3-4 মিনিট পরে তারা তুলে রক্ত যেন নর্দমায় ভাসি যায়। আমাদের শহীদদেরকে এত কষ্ট দিয়ে তারা মেরেছে। শহীদ ফারুক চৌধুরী ভাইকে খুবই নির্মমভাবে মারা হয়েছে। একটা লোককে গুলি করে এরপর আবার নর্দমায় ফেলে দিয়েছে। তারা নর্দমায় ফেলে দিয়ে ওইখান থেকে তুলে এরপরে তারা তাদের ভ্যানে করে তারা তখন নিয়ে যাচ্ছিল। তখন মসজিদ মোড়ে শহীদ ফারুক চৌধুরী ভাই ওই সময় ওইখানে তিনি শাহাদাত বরণ করেন। হসপিটালে নেওয়া পর্যন্ত তিনি বাঁচান নাই। আচ্ছা ভাই, আপনার বয়স তো তখন অনেক কম, ইমানের এত দৃঢ়তাটা কেমনে? এটা আমি জানার জন্য। আমি শহীদদের জীবনী পড়তাম ছোট থেকে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদদের জীবনীটা আমি বেশি পড়তাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদদের জীবনী পড়তাম। শহীদদের জীবনী পড়ার কারণে আমার মধ্যে কখনো ভয় কাজ করতো না, এবং কখনোর জন্য কোনো সময়ের জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ভয় কম পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস এবং আস্থার জায়গায় কোনো ব্যক্তি যদি শতভাগ থাকতে পারে তাহলে তো তার ভয় পাওয়ার কথা না। আর মুমিনের জন্য ভয় পাওয়া তো জায়েজ নেই। আপনার মামলাগুলো যে হয়েছিল, এখন কি মামলাগুলো আছে? না, আমার মামলা 2023 সম্ভবত 23 সালে এটা নিষ্পত্তি হয়েছে। তো এতদিনই মামলাগুলো নিয়ে কে দৌড়াদৌড়ি করছে? বা সংগঠনই সকল কিছু মামলার সকল দেখবার, মামলা পরিচালনা সবকিছু সংগঠনের আইনজীবী যারা ছিল তারাই করছে। শুধু আমরা জাস্ট আমাদেরকে আগের দিন বলতো আপনারা হাজিরা দিয়ে, আমি কালকে হাজিরা আছে, দেখি হাজিরা দিয়ে আসতাম। আচ্ছা ভাই, এই যে মামলা হয়রানি একটা কথা যে বলে, এটা আসলে কি? আমি একটু জানতে চাইতেছি। মামলা হয়রানি হচ্ছে রাজনৈতিক যে কোনো প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে
কোনো একটা জায়গায় কোনো একটা ঝামেলা হইলো, ঘটনা হইলো, দেখা যাচ্ছে এখানে 1000 জনকে আসামি করে দিয়েছে, 500 জনকে আসামি করলো, অথবা 300 জনকে আসামি করলো, আর অজ্ঞাতনামা 500 জনকে আসামি করলো। যখন যাকে দরকার মনে হচ্ছে এ আমার জন্য থ্রেট, তখন তাকে এই মামলাটাতে দেয়। ওই যে অজ্ঞাতনামায় যে 300 জন আছে, 500 জন আছে, ওইখানে তার নামটা দিয়ে দিল, তো ওই অজ্ঞাতনামা 300 কোটা পূরণ করে। এভাবে করে। এটাই সে মূলত মামলা হয়রানি। তো এই যে ভাই আমার এই যে দুর্বলতাগুলা, এটা কাটায় ওঠার আসলে পদ্ধতিটা কি? মানে এখান থেকে মানে আমার নিজের কিছু প্রশ্ন নিয়ে আসছি আমি, ওগুলো আপনাকে করবো আর কি। যে এই দুর্বলতাগুলো আসলে কিভাবে কাটায় ওঠা যায়? এই দুর্বলতাগুলো কাটানোর জন্য মৌলিকভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে কোরআন অধ্যয়ন করতে হবে বেশি। 1 নম্বর, কোরআন অধ্যয়ন যারা যত বেশি করবে, তাদের এই সমস্ত সময়ে বা এই ধরনের পরিস্থিতিতে তাদের হৃদয় কখনো কাঁপবে না, ভয় পাবে না। কোরআন অধ্যয়ন করতে হবে অনেক বেশি, বুঝে বুঝে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আসহাবে রাসূলের জীবনী পড়তে হবে। বিশেষ করে উহুদ এবং বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের যে সাহাবীরা ছিলেন, ওই সাহাবীদের জীবনী, এই 2 যুদ্ধে, এই 2 যুদ্ধে সাহাবীদের জীবনী পড়লে এই ধরনের পরিস্থিতিতে কখনো মনোবল হারাবে না কেউ, ভয় পেয়ে যাবে না। মানে তার কাছে যেতে, কোথাও অংশগ্রহণ করতে চাচ্ছি কিন্তু ভয় লাগছে, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না। এই জন্য পড়লে কি আসলে হয়? এই 2টা পড়লে কি আসলে হয়? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে ময়দানের কাজের সাথে একবারে ভালোভাবে জড়িত থাকা, দাওয়াতি কাজ যেটা আমরা বলি। এই 3টা কাজে সমন্বয় ঘটাতে পারলে ইনশাআল্লাহ এক ভয় পেতে থাকবে না। ঠিক আছে। আচ্ছা ভাই, এবার আসি, ধরেন আপনি শহর শাখা নেতৃত্ব দিচ্ছেন, তার পাশাপাশি বলতে গেলে শহরটাই নেতৃত্ব দিচ্ছেন। ধরেন আমি যদি বিশ্বসেরা লিডার হতে চাই, যে লিডারকে সবাই মনে রাখবে, পদ্ধতিটা কি? যে আপনি একদম ওসমান আইয়ুবির মতো লিডার। বিশ্বসেরা নেতৃত্বের জন্য, বা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতৃত্ব বা জেলা নেতৃত্ব, ওরকম না ভাই। মানে আমি চাচ্ছি যে না, আমার ওরকম ডেজিগনেশনটা আমার টানে না। মানে ধরেন না, আমার বানাই দিলেন আমরা জেলা, বাট আমার ওই ওজন নাই, আন্দাজে দিয়ে দিলে হইল নাই। বাট আমি চাচ্ছি যে নিজেকে একটা ভাঙ্গে তৈরি করতে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই ক্ষেত্রে মৌলিকভাবে একটা লোককে যদি নিজেকে তৈরি করতে হয়, সর্বপ্রথম তিনি তার টোটাল পরিধি সম্পর্কে জানতে হবে, পরিধি। তারপরে তার জ্ঞানের লেভেল কতটুকু বা যোগ্যতার লেভেল কতটুকু, যদি সেখানে কম ঘাটতি থাকে সেটা পূরণ করতে হবে। আর টোটাল পরিধি মানে কি বুঝেছেন ভাইয়া? পরিধি তো এই সকল কিছুর মধ্যে চলে আসে, বিশেষ করে জ্ঞান বা নিজের যোগ্যতার লেভেল, এ সকল কিছুকে নিয়ে নিজের পারিপার্শ্বিক অবস্থা, আশপাশ, সোসাইটি, নিজের সামাজিক রাজনৈতিক লেভেল, এ সকল কিছুকে নিয়ে আসলে মানে পরিধিটাকে ইয়ে করা যায়। মানে অনেকে বলে আর কি, যারা অনলাইন, মানে আমরা যারা অনলাইন গুরু আছে যারা, তারা বলে যে মানে নিজের সক্ষমতার বাইরে গিয়ে কিছু হইলো করতে হবে প্রতিনিয়ত। তাহলে এটার সাথে আবার টোটাল পরিধির বিষয়টা কেমন? সক্ষমতার বাইরে গিয়ে ওটা তো মানে ডে বাই ডে একটা অর্জন করার বিষয়, মানে প্রতিদিন রেজিলিয়েন্স বিল্ড করা, প্রত্যেক দিন নিজের অবস্থান থেকে আরেকটু কীভাবে রাইজিং করা যায় ওটা চেষ্টা করা। তো ওইটার জন্য তো আবার কিছু বিষয় নিজেকে খেয়াল রাখতে হবে। আপনার আসলে এই অর্থনৈতিক ক্যাপাবিলিটি কেমন আছে, আপনার আশপাশে যারা সাপোর্ট দিবে তাদের সাপোর্ট কেমন আছে, আপনার ওই যে জায়গায় পৌঁছাতে যাচ্ছেন ওই জায়গার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে কোনো জায়গায় বাধা আছে কিনা, থাকলে ওইটা আগে শেষ করা, ওটা উতরানো। এগুলো সকল কিছুকে মাথায় নিয়েই কিন্তু মূলত সামনের দিকে আগাইতে হবে। আর সবচাইতে প্র্যাকটিক্যাল যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে বেশি। কোনো একটা বিষয় প্ল্যান নিতে হবে,
ওই প্ল্যান বাস্তবায়ন করার ক্ষেত্রে বাস্তবায়ন করতে গেলে দেখবেন অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। তখন বুঝতে পারবেন যে না, এই কাজ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমাকে এই কাজগুলো শেষ করতে হবে। কেন প্র্যাকটিক্যাল কাজ, এটাকে নজর দিতে হবে এদিকে। মানে অনেক বেশি কাজের প্রতি ফোকাস থাকে। কাজের প্রতি ফোকাস থাকা, কাজ করতে গেলে, নতুন কাজ করতে গেলে তখন এটার এই যে আরবিতে একটা প্রবাদ আছে, আত্তাফতিকু হাজাতুল ইলা, প্রয়োজনীয়তাই মানুষের কৌশল উদ্ভাবন করায়। যখন নতুন নতুন করে কাজ করতে যাবে, নতুন কিছু নিয়ে চিন্তা করতে যাবে, তখন অনেকগুলো বিষয় এটার সাথে ইনভলভ হবে। এটার মাধ্যমে আস্তে আস্তে করে নিজেকে ওই রাইজিং পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আর সর্বসাকুল্যে যেটা, সেটা হচ্ছে ঐশ্বরিক একটা বিষয় লাগে, আধ্যাত্মিক বিষয় লাগে। এটাকে যদি আমরা বলি তাহলে তাকওয়ার জায়গাটা বাড়াইতে হবে ব্যক্তির, আল্লাহ ভীতি, আল্লাহর সাথে সম্পর্ক। যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করবে, তাকওয়া ভিত্তিটা মজবুত করবে, তখন তাকে অনন্য জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে। কিন্তু কোনো ব্যক্তি যদি, অনেক সময় ব্যক্তি চাইলে এই জায়গায় যাব, ওই জায়গায় আমার যাওয়া দরকার, ব্যক্তি প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তবে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের জায়গা তৈরি করতে পারে ভালোভাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দেখতে তাকে সে জায়গায় নিয়ে যান। তার মধ্যে যোগ্যতার গ্যাপ থাকলে আল্লাহ যোগ্যতার গ্যাপ পূরণ করে দেন আধ্যাত্মিকভাবে। তার মধ্যে জ্ঞানের স্বল্পতা থাকলে আল্লাহ জ্ঞানের স্বল্পতা কী করে, দূর করে দেন। আর কোনো ব্যক্তি তাকওয়া বাদ দিয়ে নিজেকে কোথাও নিতে চাইলে, তখন তাকে পারিপার্শ্বিক সকল পরিস্থিতির সাথে মোকাবেলা করে অনেক চ্যালেঞ্জ নিয়ে তাকে সে জায়গায় যেতে হয়। অনেক সময় সে জায়গায় আল্লাহ সহযোগিতা থাকে না, থাকে না। আর যখন তাকওয়া থাকে, আল্লাহর প্রতি ভয়ভীতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে তার পারিপার্শ্বিক সকল কিছু আল্লাহ ব্যবস্থা করে, মিনিমাইজ করে তাকে সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান। আচ্ছা ভাই, যদি মানে ধরেন আমার তাকওয়া একদমই নিম্নমানের বা লোক, সেক্ষেত্রে ধরেন আজকে থেকে যে তানভীর তুমি আজকে থেকে 3টা কাজ করো, ইনশাআল্লাহ তোমার আস্তে আস্তে তাকওয়া বাড়বে, সেই 3টা কাজ কি হবে? সে 3টা কাজ: 1 নাম্বার কোরআন অধ্যয়ন, 2 নাম্বার কোরআন অধ্যয়ন, জি, মৌলিক ইবাদতগুলো যথাযথভাবে পালন করা। মৌলিক ইবাদত, ফরজ ইবাদত, ফরজ এবং ওয়াজিব, ওয়াজিব ইবাদতগুলো যথাযথভাবে পালন করা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কিছু গোপন ইবাদত করা, গোপনে দান, গোপনে নফল নামাজ, আর তাহাজ্জুদ। মানে এই গোপন ইবাদতের মধ্যে তাহাজ্জুদ সবচাইতে কার্যকরী। আচ্ছা ভাই, ওই আপনি যে মানে যদি বেস্ট লিডার হতে হয়, যে মানবিক গুণগুলা, যে 3টা মানবিক গুণ একদম অর্জন করতে হবেই, আর ধরেন 3টা মানবিক গুণ আজকে থেকেই এগুলার থেকে দূরে সরতে হবে বা পরিহার করতে হবে। 3টা মানবিক গুণ: 1 নাম্বার আমি যদি বলি তাহলে আমার কাছে যেটা প্রায়োরিটি, সদা হাস্যোজ্জ্বল থাকে। 2 নাম্বার মানবিক গুণ হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া, নিজের জায়গা থেকে যে কোনো কাজ এবং পরিস্থিতিতে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে পাওয়া, মানবিক গুণ। 3 নাম্বার যদি আমি বলি তাহলে সৎ এবং নৈতিক হওয়া, যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনে অনেক সময় অনৈতিক কাজ করার, অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ আসে প্রত্যেক মানুষের জীবনে, ছোট হোক বড় হোক। এই সুযোগ না নিয়ে নিজে সৎ থাকা। যে 3টা দুর্বলতা বা মানবিক যে দুর্বলতাগুলো থাকে, কোন 3টা পরিহার করতে হবে? মানে গ্রেট লিডার হতে হলে, গ্রেট লিডার হইতে হলে 1 নম্বর হচ্ছে তাকে মানে প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। যেমন মানে প্রতিহিংসাটা একটু এক্সপ্লেন করিয়েন। প্রতিহিংসা, যদি গ্রেট লিডার হইতে হয়, অথবা ব্যক্তির ক্ষেত্রে একরকম আর লিডারের ক্ষেত্রে আরেক রকম। যদি গ্রেট লিডার হয় তাহলে প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। প্রতিপক্ষ, প্রতিযোগী অনেক লোকজন থাকবে, তাদের সাথে প্রতিহিংসা যাওয়া যাবে না। প্রতিহিংসা না গিয়ে সৌহার্দ্য
এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে মোকাবেলা করতে হবে। প্রতিহিংসাপরায়ণ না হওয়া, এরপরে অসৎ এবং অনৈতিক না হওয়া, আর একজন গ্রেট লিডারের জন্য দুর্বলতা যেটা, সেটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স না রাখা। ওগুলো তো ভাই আগের গুলোরে কি এটাই। এগুলো ব্যক্তির গ্রেট লিডার হইতে হলে এগুলো লাগবেই। মানে এই তিনটা তাকে বাদ দিতে হবে। লিডারের কোডে হচ্ছে 3-4টা। চারটা। যদি লিডার নিজের প্রতি আত্মবিশ্বাসী না হয় তাহলে তিনি লিডার হইতে পারবেন না। আচ্ছা ভাই, আমরা আমাদের পডকাস্টের একদম শেষ সময় চলে আসছি। আমরা আরেকটা পডকাস্টে আপনার সাথে আপনার জুলাইয়ের ইতিহাস নিয়ে কথা বলবো। জুলাই কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাল্লাহ আরেকদিন আমরা এটা নিয়ে বলবো আর কি ভাই, কারণ অনেকগুলো স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন আছে, এগুলোতে আপনার প্রশ্ন দিতে সময় লাগবে আর কি। আমরা আপনার শেষ সময়ে চলে আসতেছি আর কি, যে আমাদের একদম শেষ সময়টা, সেটা হচ্ছে যে আবার আপনার পার্সোনাল লাইফে আসতেছি। যে এখন তো আপনি কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, একটা সময় তো বিদায় নেবেন, অথবা বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে ধরেন আপনার কাছে কোনটা প্রেফারেবল লাগে, চাকরি নাকি ব্যবসা? আমার বাবা শিক্ষক, তো আমার পরিবারে অন্য আর কেউ এখনো শিক্ষক হয় নাই। আমার বাবার ইচ্ছা আমি শিক্ষক হই, আর আমার ছোটবেলা থেকেই পছন্দের শিক্ষকতা। ইনশাআল্লাহ আমি শিক্ষকতার দিকে যাব। টিউশনি করাই দেন? হ্যাঁ, আমি টিউশনি করাইতাম। আমি যখন ওয়ার্ড সভাপতি ছিলাম, ওয়ার্ড সভাপতি থাকাকালীন টিউশনি করাইছি। মোটামুটি কেমন টাকা আয় করতেন ওই সময়? নিজের খরচ চালানোর মতো কি এরকম আয় করতেন, না যা শখের বসেই 2-4টা পড়াইতেন? টিউশনি করাইতাম, আমি যা টাকা পাইতাম টিউশনির ওই টাকা আমি খরচ করতাম নিজের পারিবারিক কাজে, ম্যাক্সিমাম পারিবারিক কাজে বেশি খরচ করতাম। পরিবারের সামান্য টুকিটাকি কিছু লাগছে, সেটা বাবাকে না বলে আমি নিজে করে ফেলার চেষ্টা করতাম। এটাই, নিজের জন্য খুব বেশি একটা টাকা পয়সা খরচ করার দরকার হয় না আর কি। ভাই যেহেতু নিজের কথা আসেই গেল, আসলে বিয়ের সাথে চিন্তা আছে কিনা ভাই, মানে কবে নাগাদ দাওয়াত পাওয়া যেতে পারে, মানে যদিও পাই আর কি? ইনশাল্লাহ ছাত্র জীবন শেষ করে আসলে যে কেমন পাত্রী পছন্দ আপনার? ওইটা তো অনেকেই অনেক জানার চেষ্টা বেশি করতে পারে। এই ক্ষেত্রে তো নিঃসন্দেহে ভালো ভালো বলতে সেটা হচ্ছে আমলিয়াতের দিক থেকে ভালো, বংশীয় দিক থেকে ভালো, পারিবারিক দিক থেকে ভালো থাকে। সৌন্দর্যের দিক থেকে যেটা হইলে ওই যে কোরআনের সে কথার আলোকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলকে শিখিয়ে দেওয়া হয়েছে, অকুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান এবং স্ত্রী এমন হোক যাতে করে হৃদয় প্রশান্তকারী হয়, চক্ষু শীতলকারী হয়। আপনার আসলে কেমন মেয়ে পছন্দ? ধরেন সংগঠক নাকি হাউস ওয়াইফ, বা নেত্রী পছন্দ কিনা আপনার, বা নাকি হচ্ছে যে হাউস ওয়াইফ আপনার ভালো লাগে? নর্মালি তো এটা তো প্রিফার করবেন এটা কাকে? তো না, এই বিষয়টা এটা না যে নেত্রী হলেই যে সে মানে হাউস ওয়াইফ হবে না, অথবা হাউস ওয়াইফ হলে সে তার মধ্যে নেতৃত্বে গুণ থাকবে না, বিষয়টা এটা না। এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক গুণ দিয়ে করে। তো এই ক্ষেত্রে মানে সংসার পরিচালনা করার জন্য কিন্তু নেতৃত্বের গুণাবলী প্রয়োজন। হাউস ওয়াইফ এমনই হওয়া উচিত যিনি সংসারও পরিচালনা করবেন, সংসার পরিচালনা করার যোগ্যতা তার থাকবে, এবং তিনি একজন মানে নেতৃত্ব দিয়ে সংসার পরিচালনা করবেন, এবং একজন যথেষ্ট মানসম্মত হাউস ওয়াইফ হবেন। এটাই হওয়া উচিত আর কি। বুঝছি। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে একটু ভয় করতেছি, বাট যেহেতু আমরা সামনে হয়তো ঘটকালিয়ে করতে পারি, মানে জানেন আপনার হবু স্ত্রী যে হবে বা আমাদের ভাবি, মানে কোন 3টা গুণ ওনার থাকতেই হবে, মানে এই 3টা আপনার নন নেগোশিয়েবল? কোন 3টা গুণ? ওইটা সদা হাস্যোজ্জ্বল, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও সবসময় হাস্যোজ্জ্বল থাকার চেষ্টা করি, এবং আমার জনশক্তিদেরকেও সবসময় বলতাম যে দায়িত্বশীল সবসময় হাস্যোজ্জ্বল থাকবে, দায়িত্বশীল কখনো মন খারাপ হবে না। কোনো মানুষের মন খারাপ হোক এটাও আমার কাছে খুব বেশি ভালো লাগে না,
না হাস্যোজ্জ্বল থাকাটাই ভালো। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে মেনটেন করার যোগ্যতা। মেনটেন বলতে পরিবারের সমস্ত মানুষকে সুন্দর করে পরিচালনা করে মেনটেন করে চলতে পারবেন, সবাইকে নিয়ে চলতে পারবেন, সবাইকে নিজের মতো করে পরিচালনা করে সুন্দর করে রাখবেন। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে তার বেসিক ইসলামের এবং জাগতিক এই 2টা জ্ঞান ক্লিয়ার থাকা দরকার। ইসলামের মিনিমাম বেসিকটা। ইসলামের বেসিক এবং জাগতিক বেসিক, নিজের সংসার পরিচালনা, আত্মীয় স্বজন পরিচালনা এবং আগামী প্রজন্ম পরিচালনার জন্য যেটা দরকার। ভাই আমরা আমাদের পডকাস্টে একদম শেষ সময় আর 2টা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে 1 নম্বর, বাংলাদেশের যারা তরুণ আছেন, আপনি তো বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, মেধাভিত্তিক ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্র থেকে আপনি রিপ্রেজেন্ট করেন এখন। বাংলাদেশের এই তরুণ যারা রয়েছে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন যে লাইফে তোমার কি করতে হবে? বাংলাদেশের তরুণদের প্রতি আমার মেসেজ যেটা থাকবে সেটা হচ্ছে 1 নাম্বার যেটা করবে তরুণরা সেটা হচ্ছে প্রত্যেক তরুণ এটা বিশ্বাস করবে তাকে দিয়ে পরিবর্তন সম্ভব। সে সিদ্ধান্ত নিলে সে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে, এটা সকলের মধ্যে এই এনার্জি এবং এই বিশ্বাস সকল তরুণ যেন রাখে। আচ্ছা ভাই, পরিবর্তনটা প্রথম কার করা উচিত, নিজের নাকি সমাজের না রাষ্ট্রের? অবশ্যই নিজের। প্রথম নিজেরটা হওয়া ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইউ চেঞ্জ ইয়োরসেলফ। যদি তুমি পৃথিবী পরিবর্তন করতে চাও, দেশ সমাজ পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করে ফেলতে। তরুণ সমাজ নিজেদেরকে তো পরিবর্তন করার জন্য আমাদের সকল কার্যক্রম তাদের পরিবর্তন করা নিয়ে, তরুণ সমাজ আলাদা করে এটা চিন্তা করতে হবে যে তাকে দিয়ে পরিবর্তন সম্ভব এবং সেই সিদ্ধান্ত নিলে অনেক কিছু করে ফেলতে হবে। এটা আমার তরুণ সমাজের প্রতি, সকলের প্রতি বিশ্বাস করার জন্য তাদের প্রতি বার্তা থাকবে। দ্বিতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে সমাজের যে অসৎ নেতৃত্ব আছে, সমাজের অসৎ নেতৃত্বের মূল উৎপাটন করার জন্য তরুণদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। তরুণরা পিছিয়ে আছে, তরুণরা সমালোচনা করছে, তরুণরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, তরুণরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু তরুণরা এগিয়ে এসে যে এগুলো মূল উৎপাটন করবে, অসৎ নেতৃত্বের মূল উৎপাটন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তরুণরা চেষ্টা করবে, এই জায়গায় তরুণরা পিছিয়ে আছে। তরুণদেরকে এটা দায়িত্ব নিতে হবে। আচ্ছা ভাই, লাস্ট কোয়েশ্চেন, আপনার যদি আমাকে একটা উপদেশ দিতে হয় যে তানভীর এই উপদেশটার উপর আমল করো, তাহলে সেটা কোনটা হবে ভাই? সেটা হবে আগে নিজেকে চিনতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে তার রবকে চেনে। নিজেকে যদি ভালোভাবে চেনা যায় তাহলে অনেক কিছু করা সম্ভব এবং স্বপ্নের চূড়ান্ত সীমা ওঠা সম্ভব। নিজেকে কীভাবে চিনবো ভাই? ওই পদ্ধতি কি একটু বলেন না আমাদের? ওই যে অনেকগুলো কথা বললাম শুরুর দিকে, দিকে, বা ওই যে নেতৃত্বের বিষয়ে এসে বললাম না, সে জায়গায় নিজেকে চেনা মানে হচ্ছে নিজের ক্যাপাবিলিটি, নিজের যোগ্যতা বিল্ড আপ, এই জায়গাটাকে নিজেকে ভালো করে চিনতে হবে। আমার অবস্থান, আমি আসলে কতটুকু আছে আমার মধ্যে, আমার মানে ওয়েট কতটুকু, আমি আসলে কি কি করতে পারি, আমার পক্ষে কি করা সম্ভব। এটা যার যার নিজের সম্পর্কে পূর্ণ বিস্তারিত জ্ঞান নাই, জানা নাই, শোনা নাই, সে কখনো অন্যদেরকে করতে পারবে না, অন্য জায়গায় যাইতে পারবে না। নিজেকে জানা সম্পর্কে, নিজেকে নিয়ে রিয়ালাইজ যে বেশি ভালো করতে পারে, নিজেকে যে বেশি জানে সে অনেক কিছু করতে পারে। আচ্ছা, তাহলে নিজেকে জানতে হবে। সো ভাই, আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আসলে। জি, আপনাদেরও ধন্যবাদ। অনেক চমৎকার একটা সেশন আমরা পরিচালনা করতে পেরেছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।